আমরা আজকে ক্লাসে যেই বিষয়গুলো আলোচনা করব, আমাদের আলোচনার বিষয়গুলো হচ্ছে আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্য নিয়ে আলোচনা করব, কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্য এটা নিয়েও আলোচনা করব, এবং কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার চিরাচরিত কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা ভার্সেস আপনার সরি বর্তমান আমরা যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার কথা বলি এইটা, এবং মানব সম্পদ ব্যবস্থাপনা যেটা আমরা চিরাচরিত মানব সম্পদ ব্যবস্থাপনা বলি, এটার ভিতরে পার্থক্যটা আমরা দেখব। কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার সুবিধা অসুবিধা সমূহ আমরা আলোচনা করব, এবং মানব সম্পদ ব্যবস্থাপকের আপনার কৌশলগত কিছু ভূমিকা আছে প্রতিষ্ঠানের ভিতরে। আমরা মানব সম্পদ ব্যবস্থাপককে বলি যে উনি হচ্ছে কৌশলটা প্রয়োগ করবেন, এবং সেটা প্রয়োগ করার ক্ষেত্রে উনি মানব সম্পদটাকে ব্যবহার করবেন। তো সেই ক্ষেত্রে উনার কিছু কৌশলগত ভূমিকা আছে, তো সেটা আমরা দেখব। এবং কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপকের কি কি দক্ষতা থাকা প্রয়োজন এটাও আমরা আজকে আলোচনা করব। তো আপনাদের যেহেতু থিওরিটিক্যাল ক্লাস, প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াইতে একটু সময় লাগবে। আমরা ফার্স্ট চ্যাপ্টারে আমরা কিছু টপিক ছাড়বো, ম্যাক্সিমাম টপিকই ফার্স্ট চ্যাপ্টারে ইম্পর্টেন্ট, বাকি টপিকগুলো আমরা আস্তে আস্তে ছেড়ে ছেড়ে পড়ব। তো আমরা প্রথম যে টপিকটা আছে, আমরা প্রথম টপিকে আলোচনাতে চলে যাই। প্রথম টপিকটা হচ্ছে আমরা বলেছি যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্য। এটা হচ্ছে আপনাদের গত ক্লাসের ডেফিনেশনটা মনে করাই দেওয়ার জন্যই এই টপিকটা রাখা, যে আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা আসলে গত ক্লাসে যেটা পড়েছি এটা থেকে আমরা যেটা উপলব্ধি করেছিলাম এটাই এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্য হিসাবে এখানে দেওয়া আছে। যে আমরা বলেছিলাম যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার মূল লক্ষ্য বা উদ্দেশ্যই থাকে সেটা আপনার প্রতিষ্ঠানে, আমরা বলেছি যে কম্পিটিটিভ আপনার আমরা অ্যাডভান্টেজের যেটা কথা বলি, এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস অথবা সাস্টেনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজেসটা আপনার প্রতিষ্ঠানে এনশিওর করবে এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা। তো এটাই হচ্ছে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার মূল লক্ষ্য। তো আমরা এই যে সাস্টেনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস বা টেকসই আপনার এখানে তুলনামূলক সুবিধা যেটার কথা বলি, সেটা কিন্তু আপনার একদিনে আপনার কখনোই অর্জন করা যাবে না। তো সেই কারণেই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনায় আমরা দেখি যে এখানে যারা মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে জড়িত থাকে বা এইচআর ডিপার্টমেন্ট, তারা এখানে প্রয়োজনীয় দক্ষ, নিবেদিত এবং ভালোভাবে ধরেন যে মোটিভেটেড যারা কর্মী বাহিনী আছে তাদেরকে কিন্তু এখানে ডেভেলপ করে, এবং সেই কর্মী বাহিনীর পর্যাপ্ততা নিশ্চিত করেই উনি অর্গানাইজেশনের যে টেকসই তুলনামূলক সুবিধা অর্জন করা, যেটা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য, সেটা কিন্তু উনি অর্জন করতে পারে। তো সেই কারণে আমরা এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার যে উদ্ভাবক সোলার, উনার এখানে এই বৈশিষ্ট্য নিয়ে উনি কথা বলেছেন যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা মূলত এখানে ব্যাপকভাবে আমরা বলি যে সমন্বিতকরণ এবং খাপ খাওয়ানোর কাজের সাথে জড়িত, যেখানে উনি তিনটা বৈশিষ্ট্যের কথা বলেছেন যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা এই তিনটা উদ্দেশ্য থাকা উচিত। যেমন মানব সম্পদ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানের কৌশল এবং কৌশলগত প্রয়োজনের সাথে সামগ্রিকভাবে গ্রথিত বা সমন্বিত করা। যে মানব সম্পদ ব্যবস্থাপনাটাতে আমাদের করতে হবে কি, আমরা যদি আমাদের লক্ষ্যটা হচ্ছে আমরা টেকসই তুলনামূলক সুবিধা অর্জন করব, তো এই টেকসই তুলনামূলক সুবিধা অর্জন করতে গেলে সোলারের মতে এখানে তিনটা কাজ করা লাগবে। প্রথম কাজটার কথা উনি বলতেছে যে প্রতিষ্ঠানের কৌশল এবং কৌশলগত প্রয়োজনের সাথে আপনার এখানে আমরা মানব সম্পদ ব্যবস্থাপনার যেটা মানব সম্পদ ব্যবস্থাপনায় এখানে প্রতিষ্ঠানের কৌশলটা এবং কৌশলগত প্রয়োজনের সাথে আপনার এখানে ব্যবসার যে উদ্দেশ্যটা আছে সেটাকে এখানে সমন্বিত করতে হবে, এই কথাটা প্রথম উনি বলেছেন। এরপরে বলেছেন যে মানব সম্পদ পলিসি প্রতিষ্ঠানের সার্বিক পলিসি এবং পদসোপানের কর্তৃত্ব এবং দায়িত্বের উভয়ের সাথেই সংযুক্ত থাকে। যে মানব সম্পদের যে পলিসি আমরা করব, আমরা আপনার এখানে প্রিন্সিপালসের কথা বলেছি বা নীতির কথা বলেছি, তো এখানে পলিসির কথা বলছে যে পলিসি গাইডলাইন যেটা আছে, আমরা জানি যে আমরা যে প্রিন্সিপালস গুলো ডেভেলপ করি সেটা কিন্তু পলিসির উপরে ভিত্তি করেই হয়। তো এখানে আমরা মানব সম্পদ পলিসি প্রতিষ্ঠানের সার্বিক পলিসি এবং পদসোপানের কর্তৃত্ব দায়িত্ব উভয়ের সাথে সংযুক্ত থাকবে। যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যে পলিসিগুলো গ্রহণ করব, সেই পলিসিগুলো কিন্তু আপনার প্রতিষ্ঠানের সার্বিক পলিসির সাথে এখানে সমন্বিত হতে হবে, এবং প্রতিষ্ঠানের যে পদসোপান আছে এটার সাথেও দায়িত্ব এবং কর্তৃত্ব কিন্তু এখানে দায়িত্ব এবং কর্তৃত্ব সঠিকভাবে এখানে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে যারা জড়িত আছে তারা যাতে সঠিকভাবে কাজটি করতে পারে। এখন কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে যেসব ব্যবস্থাপক জড়িত তাদেরকে যদি আমি শুধুমাত্র দায়িত্ব দেই যে প্রতিষ্ঠানে আপনি টেকসই তুলনামূলক সুবিধা
অর্জন করবেন বা প্রতিষ্ঠানে আপনি সাস্টেনেবল ডেভেলপমেন্ট আপনি বা এখানে আমরা সাস্টেনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস আপনি এনশিওর করবেন, কিন্তু তাকে যদি আমরা এই দায়িত্বই দিই কিন্তু তাকে কর্তৃত্ব বা তার যে পাওয়ার সেটা যদি আমরা তাকে না দিই, সেক্ষেত্রে কিন্তু সে এই কাজটা সঠিকভাবে করতে পারবে না। নিচের লেভেলের যারা কর্মী আছে তারা তার কাজে সহযোগিতা করবে না তাকে যদি আমি সঠিক কর্তৃত্ব না দিই। আবার উপরের লেভেলের যারা আছে তারাও দেখা যাবে যে তার কাজটাকে উৎসাহ দিবে না বা উৎসাহিত করতে চাইবে না যদি তাকে আমি প্রয়োজনীয় কর্তৃত্ব না দিই। তো সেই কারণে এখানে এই দ্বিতীয় কথাটাও বলা আছে যে আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যের ক্ষেত্রে মূল লক্ষ্যই যেহেতু আমাদের টেকসই তুলনামূলক সুবিধা অর্জন করা, সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে প্রতিষ্ঠানের সামগ্রিক বিষয়ের সাথে বা উদ্দেশ্যের সাথে সেটাকে সংযুক্ত করা, এবং সামগ্রিক বিষয়ের সাথে যদি আমি কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটাকে এক সূত্রে গঠিত করি বা সমন্বিত করি, এরপরের কাজটাই আসে যে এইখানে যার যার কর্তৃত্ব এবং দায়িত্বটা আমাকে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। দায়িত্ব এবং কর্তৃত্ব যদি আমি সঠিকভাবে ডিস্ট্রিবিউশন না করি তাহলে কিন্তু কেউ কাউকে মানতে চাইবে না, অথবা একজন আরেকজনের কাজকে এখানে মূল্যায়ন করতে চাইবে না। তো সেই কারণে এখানে 2 নম্বর কাজটা বলা আছে। এরপর তৃতীয় হচ্ছে মানুষ সম্পদের অনুশীলন বা সমন্বিত কাজ যখন কর্মকর্তা ও কর্মীর প্রতিবেদনের কাজকর্মের মধ্যে নিহিত থাকে। যে এখানে মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা বলতেছি যে এই মানব সম্পদের ব্যবস্থাপনা যে এই যে সমন্বিতকরণ এবং এখানে দায়িত্ব এবং কর্তৃত্বের যে বন্টন, এরপরের কাজটা হবে এখানে কর্মকর্তা এবং কর্মীর প্রতিদিনের কাজকর্ম যাতে এখানে রিপোর্ট আকারে এখানে প্রকাশিত হয়, এবং এই রিপোর্টের মাধ্যমে প্রত্যেকটা মানব সম্পদ ব্যবস্থাপক কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে জড়িত যারা তাদের কিন্তু একটা দায়বদ্ধতা তৈরি হবে বা তাদের জবাবদিহিতার জায়গাটা এখানে থাকবে। তো এই তিনটা জিনিস যখন একসাথে আসবে তখনই কিন্তু দেখা যাবে যে টেকসই তুলনামূলক সুবিধাটা অর্জন করা সম্ভব। তো এটা কিভাবে সম্ভব? আমরা প্রথমে বলেছি যে প্রতিষ্ঠানের যে সার্বিক যে উদ্দেশ্য আছে বা কৌশল আছে এইটার সাথে আমরা মানব সম্পদ ব্যবস্থাপনাটাকে সমন্বিত করব। সমন্বিত করার পরে আমরা এখানে প্রতিষ্ঠানের প্রত্যেকটা লেয়ারে দায়িত্ব এবং কর্তৃত্ব এখানে সঠিকভাবে বন্টন করব। বন্টন করার পরে প্রত্যেক কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে এখানে জবাবদিহিতার আওতায় আমরা নিয়ে আসবো, এবং সেটা করা যাবে হচ্ছে তাদের কাজকর্মের যে প্রতিদিনের যে রিপোর্ট বা তারা প্রতিবেদন দিবে যে তারা প্রতিদিন কি করছে বা কতটুকু কাজ সম্পাদন করছে, এটার উপরে কিন্তু বোঝা যাবে যে আমার যে দায়িত্ব কর্তব্য কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার এনশিওর করার কথা বলছে সেটা কতটুকু এনশিওর হয়েছে। তো এইভাবে আমরা এখানে লক্ষ্যটা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার যে মূল লক্ষ্য এটা অর্জন করার ক্ষেত্রে এই তিনটা আমরা বলি যে সহায়ক যে উদ্দেশ্য সেটা এভাবে কাজে লাগানো যেতে পারে। তো এরপরে আমাদের যে দ্বিতীয় টপিকটা আছে সেটাতে আমরা চলে যাব। দ্বিতীয় টপিকটা হচ্ছে আমাদের এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা বলছি যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্যটা কি। এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্যটা আমরা এত বিস্তারিত পড়বো না, এটা আমি লিখেছি আপনাদের বই থেকেই এখানে তোলা হয়েছে। তো কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা আমরা গত ক্লাসে যেটা পড়েছি সংজ্ঞায়নেই বৈশিষ্ট্যটা চলে আসে। আপনি যদি সংজ্ঞাটা ভালো করে বুঝেন বৈশিষ্ট্যটা অটোমেটিক চলে আসে, শুধুমাত্র এটা মনে করানোর জন্যই এই টপিকটা এখানে দেওয়া। তো কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার যে বৈশিষ্ট্যের ভিতরে আমরা গত ক্লাসে যেটা পড়েছি এটা যদি একটু মনে করি, প্রথম বৈশিষ্ট্যটা এখানে বলেছে যে বাহ্যিক পরিবেশের স্বীকৃতি। যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা এখানে স্ট্র্যাটেজি কেন নিচ্ছি, স্ট্র্যাটেজি নেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানের যে সুযোগ আমরা বলি যে বাইরের যে এক্সটার্নাল যে অপরচুনিটি সেটাকে আমরা অ্যাভেল করব, এবং আমার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে স্ট্রেংথ সেটা দিয়ে আমি এই প্রতিষ্ঠানের বাহ্যিক যে চ্যালেঞ্জ বা সুযোগ যেটা আছে এটাই কিন্তু আমরা অ্যাভেল করব। তো চ্যালেঞ্জগুলো বা হুমকিগুলোকে আমরা কমায় আনবো এবং পরিবেশের যে সুযোগটা আছে সেটাকে কাজে লাগাবো। এটা হচ্ছে আমার কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। মানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনায় যেহেতু মূল উদ্দেশ্যই থাকে আপনি এখানে টেকসই মুনাফা আপনি নিশ্চিত করবেন। টেকসই দীর্ঘমেয়াদী মুনাফা বা টেকসইটাকে আমরা বলি হচ্ছে দীর্ঘমেয়াদী। তো দীর্ঘমেয়াদী মুনাফা যদি আপনি নিশ্চিত করতে চান অবশ্যই আপনার বাহ্যিক পরিবেশটাকে আপনি স্বীকৃতি দেওয়া ছাড়া বা বাহ্যিক পরিবেশটাকে আপনি যদি গ্রহণ না করেন বা এটার চ্যালেঞ্জ বা অপরচুনিটি গুলো যদি আপনি ভালো করে না বুঝেন তাহলে কিন্তু সেটা আপনি পারবেন না। এবং আমি উদাহরণ হিসেবে গত ক্লাসেও আপনাদেরকে বলেছিলাম, আজকে একটু মনে করে দিই, সেটা হচ্ছে নোকিয়ার কথাটা আমরা বলেছিলাম যে আমি আমার কাস্টমার বা বাহ্যিক পরিবেশের যে সুযোগ বা অপরচুনিটি সেটা যদি আমি বুঝতে না পারি তাহলে কিন্তু আমি মার্কেট থেকে ভালো প্রফিট নিতে পারবো না বা আমার মার্কেটে আমার মার্কেট শেয়ারটা কিন্তু আমি নিশ্চিত রাখতে পারবো না।
এরপরে হচ্ছে আমার প্রতিযোগিতার প্রভাব। কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা যেহেতু আমরা এখানে কৌশলের কথা বলি, কৌশলটা আপনাকে সবসময় কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস দেওয়ার ক্ষেত্রে সবসময় এখানে কৌশলটা সাহায্য করে। তো আমরা এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটার বৈশিষ্ট্য দেখেছি যে প্রতিষ্ঠানের আপনার এই যে আমরা ইন্টারনাল বা অভ্যন্তরীণ যে শক্তি সেটা আমরা বলি হচ্ছে আমাদের মানব সম্পদ। আমাদের ইন্টারনাল অভ্যন্তরীণ শক্তিটা ম্যাক্সিমামই থাকে হচ্ছে মানব সম্পদ। এরপরে ধরেন যে আপনি আপনার যে ফিজিক্যাল রিসোর্সেস এর কথা বলেন বা আপনার অর্থকড়ি আছে বা আপনার প্রতিষ্ঠানে অনেক জায়গা জমি আছে, এইগুলো হচ্ছে পরে আসে। তো এই কারণেই আমরা যদি প্রতিযোগিতার প্রভাবটা বিবেচনা করি, তো সেই প্রতিযোগিতার প্রভাব বিবেচনা করার ক্ষেত্রে আমার শক্তি বা সামর্থ্য সেটা বিবেচনা করতে হয়। আমার যদি শক্তি বা সামর্থ্য থাকে তাহলে কিন্তু আমি প্রতিযোগীর তুলনায় শক্তিশালী, আর যদি আমার শক্তি সামর্থ্য কম থাকে তাহলে কিন্তু আমি প্রতিযোগীর তুলনায় দুর্বল। তো কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা কিন্তু এই প্রতিযোগিতার প্রভাবটাও আপনার এখানে দেখতে বলেছেন যে আপনি এখানে যে আপনার প্রতিষ্ঠানের যে মূল শক্তি যে কর্মী বাহিনী, এই কর্মী বাহিনীকে আপনি আকৃষ্ট করবেন, তাদেরকে উৎসাহিত করবেন এবং তাদেরকে নিবেদিত করবেন আপনার যে আপনার প্রতিষ্ঠানের যে লক্ষ্য বা উদ্দেশ্য আছে সেটা অর্জন করার জন্য। এবং তাদেরকে শুধুমাত্র আপনি উৎসাহিত করলেই হবে না, তাদেরকে উৎসাহটা ধরে রাখার জন্য আপনাকে সময়ে সময়ে তাদেরকে পুরস্কৃত করতে হবে। হ্যাঁ, তো এইভাবে আমরা দেখা যাবে যে আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনায় আমাদের যে এক্সটার্নাল যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের প্রতিযোগিতার প্রভাবটা কিন্তু আমরা এখানে কাটায় উঠতে পারবো বা তাদের প্রতিযোগিতায় আমরা কিন্তু টিকে থাকতে পারবো। এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা বলেছি যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা সবসময় সম্পদের দীর্ঘমেয়াদী ব্যবহারের কথা এখানে বলছে, যে দীর্ঘমেয়াদী ব্যবহার করা কথা এই কারণে বলছি যে আমরা গত ক্লাসে দেখেছি যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা কিন্তু সামগ্রিক আপনার প্রতিষ্ঠানের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটাকে সামনে রেখে কাজ করে। এটা কিন্তু আপনার সিঙ্গেল অথবা আপনার 1 বছরের অথবা 6 মাসের বা 1 মাসের কোনো উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে না। এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের লং টার্ম যেই গোল বা উদ্দেশ্য, যেটাকে আমরা ভিশন মিশন বলি, সেই ভিশন মিশনটাকে অর্জন করার জন্যই কিন্তু এটা কাজ করে যায়। তো সেই কারণে এটার দৃষ্টিভঙ্গি থাকে হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী, এবং এই দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বহিঃপ্রকাশটা তারা করে হচ্ছে সম্পদের দীর্ঘমেয়াদী আপনার ব্যবহার বা দিক নির্দেশনা বা এগুলার বিভিন্ন ধরনের আমরা ধরি যে রক্ষণাবেক্ষণ, এগুলার কিন্তু এখানে কাজ করা হয়ে থাকে উন্নয়নের জন্য এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনায়। তো আমরা এখানে 3টা বৈশিষ্ট্য বললাম, আরো 4টা বৈশিষ্ট্য আছে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে। তো আমরা প্রথম বৈশিষ্ট্যটা বলেছি যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা আপনার বাহ্যিক পরিবেশটাকে আপনার মূল্যায়ন করে সেখান থেকে সুযোগ এবং চ্যালেঞ্জ এই দুইটাকেই গ্রহণ করে চ্যালেঞ্জটাকে মিনিমাইজ করার জন্য তার অভ্যন্তরীণ শক্তিটাকে সে কাজে লাগায় অথবা সে অভ্যন্তরীণ ভাবে নিজেকে শক্তিশালী করে। দ্বিতীয় বলেছি যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনায় আমরা দেখি যে এখানে প্রতিযোগিতার প্রভাবটা এখানে কমানোর জন্য আপনার ভিতরে বা অভ্যন্তরীণ যে শক্তিটা আছে সেটা আপনার কর্মী বাহিনী সেটাকে শক্তিশালী করানোর জন্য কিন্তু কিছু টেকনিক বা কৌশল এখানে অ্যাপ্লাই করা হয়। যেমন আপনি কর্মীদেরকে প্রণোদিত করবেন, নিবেদিত করবেন, তাদেরকে পুরস্কৃত করবেন এবং তাদেরকে সময় সময়ে প্রমোশন দিয়ে ধরে রাখবেন। এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও আমরা বলেছি যে প্রতিষ্ঠানের প্রত্যেকটা সম্পদকেই এখানে দীর্ঘমেয়াদী কিভাবে ব্যবহার করা যায় সেদিকে কিন্তু কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা সবসময় দৃষ্টি দেয়। তো এই হচ্ছে 3টা বৈশিষ্ট্য। এরপরে যে বৈশিষ্ট্যগুলো আছে যে পছন্দ এবং সিদ্ধান্ত গ্রহণ দৃষ্টিভঙ্গি। যে প্রতিষ্ঠানে আমরা বলি যে কৌশল সবসময় আপনার সামনে প্রশ্ন রাখে যে প্রতিষ্ঠান কি করতে চায় এবং কেন করতে চায়। এটাই হচ্ছে কৌশলের যে কর্মসূচি। আমরা বলি যে কৌশল হচ্ছে কিছু কর্মসূচি যেটা আপনার প্রতিযোগী থেকে আপনাকে ভালো অবস্থানে রাখবে, বা কৌশল আপনার কিছু কাজের সমন্বয় যেটা দিয়ে আপনি প্রতিযোগীকে কম্পিট করে আপনি মার্কেটে আপনার প্রফিট ধরে রাখতে পারবেন। তো এই যে কৌশল, এই কৌশলটা আমি যদি বের করতে যাই আমার প্রতিষ্ঠানের কৌশল কি হওয়া উচিত, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে প্রশ্ন করতে হবে যে প্রতিষ্ঠান আসলে কি চায় এবং সেটা কেন চায়। এই দুইটা বিষয় যদি আমি উত্তর দিতে পারি তাহলে কিন্তু আমার কৌশলটা বের হয়ে যায় সহজে। এখন আমি যদি নাই জানি যে আমার আসলে উদ্দেশ্যটা কি, যে প্রতিষ্ঠান আসলে কি চায় এটা বা প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি, এটাই যদি আমি না জানি তাহলে কিন্তু আমি ভালো কৌশল তৈরি করতে পারবো না। তো আপনার জীবনের ক্ষেত্রে বা আমাদের লাইফের ক্ষেত্রে আমরা বলি যে অনেকে এখানে এমবিএ করতেছেন, এখন আপনার উদ্দেশ্যটাই যদি আপনি না জানেন যে আপনি আসলে কেন এমবিএ করতেছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি
আপনার কৌশল বা স্ট্র্যাটেজি কি হবে সেটা আপনি নির্ধারণ করতে পারবেন। আপনার এমবিএ করার টার্গেট যদি থাকে যে আপনি এটা থেকে এই ডিগ্রিটা কাজে লাগে, আপনি যদি প্রমোশনের ক্ষেত্রে এটাকে কাজে লাগাইতে চান, তাহলে আপনার এক ধরনের কৌশল হবে। আপনি যদি চান যে আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে শুধুমাত্র এখান থেকে পাশ করে একটা সার্টিফিকেট পাইলেই হবে, তাহলে আমি অন্য কোনো জায়গাতে অ্যাপ্লিকেশন করতে পারবো এবং ভালো কোনো জব পাবো, তাহলে আপনার কৌশল হবে একরকম। তো এইভাবে আমরা দেখি যে আমার যে উদ্দেশ্য সেটাই নির্ধারণ করে আমার কাজের কৌশল কি হবে। তো আমার উদ্দেশ্যের উপরই আমার কাজের কৌশল বা আমরা বলি হচ্ছে আমার কর্মসূচিটা ডিপেন্ড করে। তো সেই কারণে প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা, এটার উদ্দেশ্যটাও কিন্তু প্রতিষ্ঠানের উদ্দেশ্যের সাথে জড়িত, যে প্রতিষ্ঠান আসলে কি চায় এবং কেন চায়। এই দুইটা জিনিস যদি আমি বের করে ফেলতে পারি, এই দুইটা জিনিসের সিদ্ধান্তর উপরই আসলে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা ডিপেন্ডেন্ট। এই দুইটা উদ্দেশ্য যদি আমার আমার বের হয় বা এই দুইটা উদ্দেশ্য যদি আমার ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা খুব ভালো কাজ করবে। আর এই দুইটা উদ্দেশ্য যদি আমি না জানি যে প্রতিষ্ঠান আসলে কি করতে চায়, কেন চায়, এই জিনিসটা যদি আমি না জানি, তাহলে কিন্তু আমার কৌশল নির্ধারণ করাটা খুব কঠিন হবে। এরপরে হবে, আচ্ছা এখানে আমি ধরেন যে আপনার কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কথা বলি, যে আমরা এখানে আমাদের যে উদ্দেশ্য, যে যারা এখানে পিছিয়ে পড়া অথবা যারা কোনো কারণে অনিয়মিত হয়ে গেছে, তো তাদেরকে কিন্তু আমরা এখানে মেইন স্ট্রিমে তুলে আনার জন্য এখানে যুগোপযোগী আপনার বিভিন্ন ধরনের আমরা একাডেমিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তাদেরকে সার্টিফিকেট দিয়ে তাদের এই যে পিছিয়ে পড়া অথবা গ্যাপ, এটা কিন্তু কাভার করার চেষ্টাটা করা হচ্ছে। তো এটা কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এটা একটা কৌশল, যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আপনি যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে এখানে প্রতিষ্ঠান মনে করেন, যে এখানে প্রতিষ্ঠান হিসাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কি করতে চায় এবং কেন করতে চায়, তাহলে কিন্তু এখানে উত্তরটা আপনি ক্লিয়ারলি পেয়ে যাচ্ছেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কি করতে চায়, যে আমরা এখানে দূরে শিক্ষণ অথবা স্বশিক্ষণ বা নিজে শিক্ষার মাধ্যমে আমরা পিছিয়ে পড়া অথবা যারা ধরেন যে এখানে বিচ্ছিন্ন হয়ে গেছে বা কোনো কারণে ধরেন যে এখানে একাডেমিক লাইফ থেকে একটু বিচ্ছিন্ন, তো তাদেরকে যাতে আবার মূল ট্র্যাকে নিয়ে আসা যায় এবং এই ক্ষতিটা পুষায় আনা যায়। যারা ধরেন যে অনেক বয়োবৃদ্ধও আছে, এখানে আমার থেকে বয়স্ক অনেকেই আছেন, তো তারাও দেখা গেছে যে এই শিক্ষাটা ধরেন যে আমি এইচআরে পড়েছি, এই কারণে আমি আপনাদেরকে পড়াচ্ছি, তো আপনারা এইচআরে আগ্রহ ছিল কিন্তু কোনো না কোনো কারণে আপনি এইচআরে পড়তে পারেন নাই অথবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা আপনার পড়া হয় নাই বা আপনি একাডেমিক্যালি ওই সেক্টরটা ওই সময় পান নাই, আপনাদের সময় হয়তো বা এইচআর ডিপার্টমেন্টই ছিল না, তো সেই কারণে আপনারা এই ডিগ্রিটাও নিতে পারেন না। তো সেই কারণে এখানে কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখন যেহেতু যুগের চাহিদা, এই কারণে এই প্রতিষ্ঠানে কিন্তু এই কোর্সটা আছে, যে প্রতিষ্ঠান কি করতে চায় এখানে এইচআর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু আমরা বলি যে শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে চায় যারা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টকে বা হিউম্যান রিসোর্সকে লিড করতে পারবে। তো এটা একটা প্রতিষ্ঠানের চাওয়া। তো এইভাবে আমরা এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রতিষ্ঠানের পছন্দ এই সিদ্ধান্ত গ্রহণের দৃষ্টিভঙ্গি যেটা আছে, এটা আমরা এখানে একটু ক্লিয়ার করলাম। এরপরে হচ্ছে সকল কর্মীদেরকে বিবেচনায় নেওয়া হয়। এখানে আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা এখানে সার্বিক মান ব্যবস্থাপনার আইডিয়াটাও কাজে লাগাই, যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের যে কথা, যে এখানে সব কর্মীদেরকেই কিন্তু এখানে কাজে লাগানো হয়। কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে সকল কর্মীকেই সমানভাবে এখানে সুযোগ দেওয়া এবং সমানভাবে তাদেরকে উন্নয়ন করা বা তাদেরকে প্রতিষ্ঠানে ধরে রাখার ক্ষেত্রে কিন্তু এখানে কাজ করা হয়। তো সেই কারণে এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার এটা একটা বৈশিষ্ট্য, যে এখন সকল কর্মীদেরকে সঠিকভাবে বিবেচনা নেওয়া হয় এবং তাদের যে যোগ্যতা বা তাদের যে এখানে ক্ষমতা সেগুলোকে কিন্তু কাজে লাগানোর ব্যবস্থা করা হয়। আগে যেটা আমরা দেখতাম যে প্রথাগত মানব সম্পদ ব্যবস্থাপনা, সেটাতে কিন্তু শুধুমাত্র লাইন ম্যানেজমেন্ট অথবা এখানে লোয়ার লেভেলে যারা কর্মী বাহিনী আছে, আমরা যাদেরকে কার্যিক কর্মী বাহিনী বলি, যারা শুধুমাত্র প্রতিষ্ঠানের আপনার প্রোডাকশনের সাথে যারা জড়িত থাকে, এই কর্মী বাহিনীর আপনার উন্নয়নের জন্যই কিন্তু চিন্তা করা হয়তো আগের প্রথাগত মানব সম্পদ ব্যবস্থাপনায়। কিন্তু এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনায় কিন্তু আপনার সকল কর্মীদের কথাই এখানে চিন্তা করা হয়, সকল কর্মীদের জন্যই এখানে ক্যারিয়ার প্ল্যানিং এর ব্যবস্থা কিন্তু এখানে আছে। এরপর হচ্ছে আপনার কর্পোরেট স্ট্র্যাটেজির সাথে সমন্বিত করো। তো এখানে কর্পোরেট কথাটা লেখা আছে যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কর্পোরেট স্ট্র্যাটেজির সাথে কর্পোরেট স্ট্র্যাটেজি বা কর্পোরেট কৌশলের সাথে কিন্তু এটা সমন্বিত করা।
তো আমরা এই কর্পোরেট স্ট্র্যাটেজি যেটা আছে এটা কিন্তু আমরা আগেও পড়েছি, যে কর্পোরেট স্ট্র্যাটেজি বলতে আমরা প্রতিষ্ঠানের সামগ্রিক স্ট্র্যাটেজিটাকে বলি। আমরা এই যে কর্পোরেট হাউস বলি, কর্পোরেট বলতে কি বুঝি আসলে আমরা? তো কর্পোরেট আপনি যদি এটার ইংলিশটার সার্চ দেন আপনার ডিকশনারিতে, আপনি জায়ান্ট অর্গানাইজেশন, গ্রুপ অফ কোম্পানিজ অথবা বড় প্রতিষ্ঠান, হ্যাঁ, এই অর্থগুলো আপনার আসবে। তো এই কর্পোরেট বলতে আমরা বুঝি হচ্ছে যে গ্রুপ অফ কোম্পানিজ যখন তাদের অনেকগুলা গ্রুপ, আমরা এটাকে বলি হচ্ছে এসবিইউ, হ্যাঁ, স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট, যে প্রত্যেকটা বিজনেস ইউনিটকে যখন আলাদা আলাদা ভাবে চিন্তা না করে সবগুলো বিজনেস ইউনিটকে একত্রিত ভাবে যখন নিয়ে তারা যখন সমন্বিত ভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে বা কৌশল গ্রহণ করে, তখন এটাকে আমরা বলি হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজি। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি উদাহরণ হিসেবে এখানে আমরা খুব সহজে বলতে পারি, যেমন আমাদের এখানে যমুনা আছে, যমুনা গ্রুপ অফ কোম্পানিজ আছে, অথবা আমাদের স্কয়ার গ্রুপ অফ কোম্পানিজ আছে, অথবা আপনি এখানে আকিজ গ্রুপ অফ কোম্পানিজ আছে, সবাই কিন্তু এখানে আমাদের গ্রুপ অফ কোম্পানিজ। তো এই যে গ্রুপ অফ কোম্পানিজ যে অনেকগুলা তাদের এখানে ইউনিট আছে, যেমন আমরা যদি স্কয়ারের কথা বলি, যে স্কয়ারের শুধুমাত্র আপনি মেডিসিন খাচ্ছেন এরকম না, আপনি এখানে স্কয়ারের টয়লেট্রিজ ইউজ করতেছেন, সাবান ইউজ করতেছেন, টুথপেস্ট ইউজ করতেছেন, স্কয়ারের আপনার এখানে বেভারেজ আছে। আবার এখানে আমরা যদি এই যমুনা গ্রুপের কথা বলি, তাদের ইলেকট্রনিক্স আইটেমের সাথে তাদের এলপিজি গ্যাস, অথবা তাদের এখানে যমুনার এখানে কাগজও আছে, পত্রিকাও আছে। তো এই যে বিভিন্ন ইউনিটগুলা, এই সবগুলা ইউনিটকে যখন একত্রিত ভাবে আপনি আগায় নেওয়ার জন্য বা সবগুলা ইউনিটকে একত্রিত ভাবে যখন আপনি চিন্তা করে কৌশল নেন, তখন এটাকে আমরা বলি হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজি। তো এই কর্পোরেট স্ট্র্যাটেজির সাথে সমন্বিত করা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা কিন্তু এই কর্পোরেট স্ট্র্যাটেজির সাথে একসাথে আপনার গ্রন্থিত। এখানে আমরা দেখি যে এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার এখন চাহিদাটা কেন, এই কারণেই চাহিদা, কারণ এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু গ্রুপ অফ কোম্পানিজ হয়ে যাচ্ছে, যে তারা যখন একটু মানে প্রফিটে থাকে বা তাদের পজিশন যখন ভালো হয়, তখন কিন্তু তারা নতুন নতুন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এক্সিস্টিং যারা মানব সম্পদ আছে তাদেরকে কাজে লাগাই কিন্তু আমি নতুন যে মার্কেটগুলোতে আমি প্রবেশ করতেছি সেখানে কিন্তু আমি প্রফিট নেওয়ার চিন্তা ভাবনা করি। যেমন আমরা বসুন্ধরা গ্রুপের কথা আগে জানতাম যে বসুন্ধরা শুধুমাত্র আপনার রিয়েল এস্টেট ছিল, এরপরে এখন দেখেন যে বসুন্ধরার কি নাই, আপনি চাল থেকে শুরু করে চাল, গম, আটা, তেল থেকে শুরু করে আপনার বসুন্ধরার এরকম কোনো আইটেম নাই যে নাই, আপনার খাতা, পেন্সিল, কলম সবই আছে। তো এই যে তাদের বিভিন্ন ধরনের ইউনিটে তাদের যে ইনভেস্টমেন্ট, এটা কিন্তু তাদের এক্সিস্টিং যে মানব সম্পদ আছে তাদেরকে দিয়েই কিন্তু তারা এটা করতেছে। তো সেই কারণে আমরা বলি যে এই কর্পোরেট স্ট্র্যাটেজির সাথে কিন্তু এই যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা একসাথে আপনার গ্রন্থিত বা সমন্বিত, বা আমরা এখানে বলেছি কোঅর্ডিনেশনের দরকার আছে। তো এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা কিন্তু প্রতিষ্ঠানের কর্পোরেট স্ট্র্যাটেজির সাথে একসাথে সমন্বিতকরণ করা হয় বলেই আমরা প্রতিষ্ঠানটাকে একসাথে চিন্তা করে প্রতিষ্ঠানের সার্বিক উদ্দেশ্য অর্জন করতে পারি, বা প্রতিষ্ঠানকে আমরা সার্বিকভাবে প্রফিটে রাখতে পারি বা সুনামের সাথে রাখতে পারি এই কর্পোরেট বা এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা ব্যবহার করে। তো এইগুলো হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের পরে আমরা বৈশিষ্ট্য নিয়ে এত দীর্ঘায়িত আলোচনা করবো না, আপনারা এটা দেখে নিয়ে যে এখানে যেটা আছে যে লাস্টে যেটা আছে যে মানব সম্পদ পলিসির প্রয়োগ এবং প্রতিষ্ঠানের সার্বিক লক্ষ্য এবং পরিবেশের সাথে সংযোগ স্থাপন, এটা অলরেডি আমরা আলোচনা করেছি যে মানব সম্পদ পলিসির প্রয়োগ এবং প্রতিষ্ঠানের সার্বিক লক্ষ্য এবং পরিবেশের সাথে সংযোগ সাধন, এটা কিন্তু কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার একটা ইউনিক বৈশিষ্ট্য, যে এটা মানব সম্পদ পলিসির প্রয়োগ এবং প্রতিষ্ঠানের সার্বিক লক্ষ্যের সাথে কিন্তু পরিবেশের যে সম্পর্ক, যে সুযোগ সুবিধা, এটা কিন্তু আমরা প্রথমটাতেই দেখেছি। এরপর হচ্ছে যোগ্যতা ভিত্তিক কার্য সম্পাদন পরিমাপ, এখানে প্রত্যেকটা কর্মীর যোগ্যতা অনুযায়ী তার কর্ম নির্ধারণ করা হয় এবং পরবর্তীতে সে তার যোগ্যতা অনুযায়ী তার যে কাজটি আমি দিয়েছি সেটা করেছে কিনা সেটার উপরেই আমি বিভিন্ন ধরনের মূল্যায়ন আছে, তাকে আমি বিভিন্ন ধরনের টেস্ট নেই, অথবা তার কাজের 360 ডিগ্রি আমরা ইভালুয়েশন বলি, 360 ডিগ্রি ইভালুয়েশন করি, যে তার ব্যক্তিগত দক্ষতা পাশাপাশি তার সম্পর্কে আমার কর্মী বাহিনী যারা আছে তাদের মতামত, ঊর্ধ্বতনের মতামত এবং স্টেক হোল্ডার যারা আছে, বাইরের যারা এখানে কাস্টমার আছে তাদের মতামত, সবকিছু নিয়ে দেখি আসলে এই কর্মী সম্পর্কে সবার কেমন মতামত। তারা যদি সবাই এই কর্মী সম্পর্কে পজিটিভ বলে তাহলে আমি বুঝতে পারি যে এই কর্মীর যোগ্যতা বা কর্মদক্ষতা ডেভেলপ হয়েছে, অথবা যদি তার সম্পর্কে নেগেটিভ বলে তাকে আমি এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করে তাকে কিন্তু আমি উন্নয়ন করতে পারি। তো এইভাবেই আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে যোগ্যতা ভিত্তিক কার্য সম্পাদন
পরিমাপও আমরা করতে পারি। তো এই গেলে হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য শেষ হয়ে গেলে আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে আমাদের কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা বনাম চিরায়ত মানব সম্পদ ব্যবস্থাপনা। যে আমাদের বর্তমান যে মানব সম্পদ ব্যবস্থাপনা আমরা দেখছি বা এইচআর ডিপার্টমেন্টের কথা বলি, তাদের সাথে আমাদের কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার পার্থক্যটা আসলে কি। তো আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনায় বলি যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সমগ্র ক্ষেত্রের মানব সম্পদ নিয়ে কাজ করে এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ করে। তো এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু জিনিসটা লেখা আছে, আমি হাইলাইট করে দিয়েছি, আপনি একটু পড়লেই বুঝবেন যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সমগ্র ক্ষেত্রের মানব সম্পদ, এটা বুঝি নাই স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু আমরা সমগ্র ক্ষেত্রে মানুষ সম্পদ, হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি। তো এখানে প্রতিষ্ঠানের আমি কিন্তু শুরু থেকে বলতেছি আপনাকে যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা কিন্তু আপনার সমগ্র ক্ষেত্রের মানব সম্পদ নিয়ে এখানে চিন্তা করে। এর এই যে নিচে আসলেই আপনি পাবেন অপর দিকে যে মানব সম্পদ ব্যবস্থাপনা শুধুমাত্র কার্যিক কর্মীদের ব্যাপারেই চিন্তা ভাবনা করে। এই যে এখানে কার্যিক কর্মী বলতে আমরা যারা এখানে লাইন ম্যানেজমেন্ট আছে অথবা যারা এখানে প্রোডাকশনের সাথে সরাসরি যারা জড়িত, যারা এখানে ফ্যাক্টরিতে প্রোডাকশনের সাথে জড়িত, যাদেরকে আমরা এখানে ধরেন যে প্রোডাকশন ম্যানেজার, ফোরম্যান অথবা সুপারভাইজার, অথবা এখানে যারা এখানে ওয়ার্কার আছে, যারা আমরা এখানে ওয়ার্কারদের অনেক ক্যাটাগরি আছে, এটা আপনি গার্মেন্টস এর ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের ক্যাটাগরি আপনারা জানেন। তো এই সবাইকে জি স্যার, প্রোডাকশনের ক্ষেত্রে যারা, হ্যাঁ তো প্রোডাকশনের ক্ষেত্রে আমরা এখানে অপারেটর আছে, সিনিয়র অপারেটর আছে, কাটিং মাস্টার আছে, এই সেই আছে, অনেক কিছু আছে। তো আমরা এই যে আমাদের যে ক্যাটাগরি আমরা নির্ধারণ করতেছি, এটা সম্পূর্ণ ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র কার্যিক কর্মীদের ক্ষেত্রেই আমরা যখন এই সিদ্ধান্তগুলো নেই যে তাদের কিভাবে ট্রেন আপ করা যাবে, তাদের থেকে কিভাবে বেটার কাজ আদায় করা যাবে, তাদের এখানে কম্পেনসেশন অথবা তাদের বেতন বোনাস, এই কাজগুলো যখন আমরা চিন্তা করি, শুধুমাত্র তাদেরকে নিয়ে যখন চিন্তা করা হয়, এই চিন্তাটাকে আমরা বলি হচ্ছে কার্যিক কর্মী ব্যবস্থাপনা, বা এটাকে আমরা বলি হচ্ছে আমাদের বর্তমান যে মানব সম্পদ ব্যবস্থাপনা আছে, এটার কাজটা মূলত তাদেরকে ঘিরে। তো এই লোয়ার লেভেল অথবা মিড লেভেলের যারা এখানে ওয়ার্কার আছে, তাদের ব্যাপারে যখন শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখন আমরা তাদেরকে এই সিদ্ধান্ত গ্রহণ বা এই ব্যবস্থাপনাটাকে আমরা বলি হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। আর আপনার এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা বলি যে প্রতিষ্ঠানের সমগ্র ক্ষেত্রের মানব সম্পদ নিয়ে কিন্তু এখানে চিন্তা করা হয়, এখানে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখন আসেন আপনি যে প্রশ্নটা করেছেন যে সমগ্র ক্ষেত্রের মানব সম্পদ, তো সমগ্র ক্ষেত্রে মানব সম্পদ বলতে আমরা বলি হচ্ছে, আমি গত ক্লাসে বলেছি যে টপ লেভেল ম্যানেজমেন্ট যারা আছে, একদম টপ লেভেল ম্যানেজমেন্ট যারা আছে, ধরেন যে আমরা সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। তো এখন চিফ এক্সিকিউটিভ অফিসার সম্পর্কে আপনি যদি সিদ্ধান্ত নিতে যান অথবা তাকে নিয়োগ করতে যান, তাহলে কে নিয়োগ করবে? আমরা জানি যে এইচআর ডিপার্টমেন্টে যে আছে, এইচআর ডিপার্টমেন্টের যে হেড আমরা বলি হচ্ছে এইচআর ম্যানেজার। এইচআর ম্যানেজার কিন্তু সিইও যে আছে তাকে নিয়োগ করতে পারে না। আমরা এখানে হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভের ক্ষেত্রে আমরা দেখি যে হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে যারা এখন মিড লেভেল ওয়ার্কার আছে বা এই যে কার্যিক যারা লোয়ার লেভেল ওয়ার্কার আছে বা টেকনিক্যাল ওয়ার্কার যারা আছে, তাদেরকে নিয়োগ করার ক্ষেত্রে কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কাজ করে এবং তাদের সবকিছু দেখাশোনার দায়িত্ব কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে থাকে। কিন্তু আপনি যদি টপ লেভেল ম্যানেজমেন্টে যান, এই যে আমরা সিইও বলি অথবা সিএফও বলি, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, অথবা আমরা এই লেভেলের কর্মকর্তা যারা আছে, তাদেরকে নিয়োগের ব্যাপারে এখন আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারেন যে এটা এইটারও করতে পারে মাঝে মধ্যে। আবার এটা দেখা যায় যে যারা প্রতিষ্ঠানের ডাইরেক্টর আছে বা ম্যানেজিং ডাইরেক্টর লেভেলে যারা আছে অথবা প্রতিষ্ঠানের যারা মালিক আছে, তারা কিন্তু এটা নিয়োগ করে। তো এই ক্ষেত্রে আপনার কনফিউশন থাকতে পারে। তো এটা আসলেই এখানে এইভাবেই আসলে নিয়োগ করা হয় যে এখানে এইচআর ডিপার্টমেন্ট থেকে রিকোয়ারমেন্ট দেওয়া হয় এবং এখানে প্রতিষ্ঠানের যে মালিক আছে অথবা এখানে পরিচালনা পর্ষদ যারা আছে, তারা সবাই সম্মিলিতভাবে বসি এখানে সিএফও বা এখানে চিফ এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করার ক্ষেত্রে কিন্তু তারা সিদ্ধান্তটা নিয়ে থাকে। তো এই সমস্যাটা সমাধান করার জন্যই আমরা দেখা যায় যে এখন কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এই যে টপ লেভেলে যাদেরকে আমরা নিয়োগ দিব, তো তাদেরকেও আমার দেখা যায় যে একদম সেম এইচআর এর কাজটা কিন্তু এখানে করা লাগে, যে তাদেরকে আমার এখানে কর্মী সংগ্রহ করা, কর্মী নির্বাচন করা। এই যে সিএফও, সেও একজন কর্মী, তাকে আমার সংগ্রহ করতে হবে, নির্বাচন করতে হবে, তাকে আমার অর্গানাইজেশনে ওরিয়েন্টেশন দিতে হবে,
তার কম্পেনসেশন প্যাকেজ আমার ডেভেলপ করতে হবে, তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের কথা আমার চিন্তা করতে হবে, তার যাতায়াত, তার সেফটি, তার বাসস্থান, এই সব কিছু কিন্তু এইচআর ডিপার্টমেন্টের উপরে চলে আসে। তো এই কাজটা আমার এখানে যে বর্তমান যে এইচআর আছে, এইচআর ডিপার্টমেন্ট আছে, এরা শুধুমাত্র তার ধরেন যে যাতায়াতের কাজ অথবা তার এখানে কম্পেনসেশনের যেই প্যাকেজটা, এটা যেটা ডাইরেক্টর যেটা সিলেক্ট করে দেয়, শুধুমাত্র এটা দেয় তাকে, অথবা তার ফ্যাসিলিটিস গুলো তাকে এনশিওর করে। কিন্তু তাকে নির্বাচন করা অথবা তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা, এই কাজগুলো কিন্তু এইচআর ডিপার্টমেন্টের হাতে থাকে না। তো সেই কারণে এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার এই আইডিয়াটা আসছে যে এই ক্ষেত্রে এখন তারা যারা টপ লেভেলে আছে তাদেরকেও আমি এখন এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু আমি তাদের ব্যাপারে এই যে কৌশল প্রণয়ন করতে পারবো, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করতে পারবো, তাদের ব্যাপারে আমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। এই কথাটাই এখানে লেখা আছে যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সমগ্র ক্ষেত্রে মানব সম্পদ নিয়ে কাজ করে এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ করে। ঠিক আছে, তো এইভাবেই আমরা এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা এবং চিরাচরিত যে মানব সম্পদ ব্যবস্থাপনা আছে সেটার ভিতরে পার্থক্যটা খুঁজে পাই। তো আমরা এখানে যদি নিচে আসি, 1 নাম্বার যে পার্থক্যটা আছে দেখেন, পরিকল্পনা এবং কৌশল প্রণয়নের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানের সার্বিক কৌশলগত পরিকল্পনা প্রণয়নে অংশগ্রহণ করে ও কোম্পানির কৌশলের সাথে মানব সম্পদ কার্যক্রমের সংযোগ সাধন করে এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা। আর চিরায়ত মানব সম্পদ ব্যবস্থাপনা শুধুমাত্র কার্যিক পরিকল্পনা প্রণয়নের সাথে সম্পর্কিত। এই যে কার্যিক পরিকল্পনা বলতে এখানে যারা ফোরম্যান ওয়ার্কার আছে অথবা যারা এখানে সরাসরি প্রোডাকশনের সাথে জড়িত আছে তাদের ব্যাপারে পরিকল্পনা প্রণয়নের সাথে জড়িত মানব সম্পদ ব্যবস্থাপনা। এরপর হচ্ছে কর্তৃত্ব। আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখি যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উচ্চ মর্যাদা এবং কর্তৃত্ব রয়েছে এই ক্ষেত্রে। এই যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে যারা এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার টপ লেভেলে যারা থাকবে তাদের কিন্তু কর্তৃত্ব এবং দায়িত্বটা অন্যরকম থাকবে। এটা এখন নতুন কনসেপ্ট। এইচআর এর কর্তৃত্ব যেটা আছে যে এখানে চিরায়ত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে, এই ক্ষেত্রে আগে আমরা দেখতাম হচ্ছে কর্মকর্তাদের মধ্যম পর্যায়ের মর্যাদা এবং কর্তৃত্ব থাকে। এইচআর ম্যানেজার বা এখানে এইচআরডি ডিপার্টমেন্টের যে হেড আছে এইচআর ম্যানেজার, সে অন্যান্য ম্যানেজারের মতোই ট্রিট হইতো, যেমন প্রোডাকশন ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার অথবা আমার এখানে প্রকিউরমেন্ট ম্যানেজার যে আছে তাদের মতোই তাকে আমরা এখানে ট্রিট করতাম। কিন্তু এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু এখানে যারা এখানে স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত গ্রহণ করবে এবং স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স যারা ডেভেলপমেন্টের সাথে জড়িত থাকবে তাদের কিন্তু এখানে উচ্চ মর্যাদা থাকবে এবং তারা কিন্তু ওই লেভেলের কর্তৃত্ব বা পাওয়ার তারা হোল্ড করবে, এটা এখানে বলা আছে। এরপরে আরেকটা পার্থক্য হচ্ছে এর পরিধি ব্যাপক। যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার পরিধিটা আমরা ব্যাপক, যেহেতু এটা সামগ্রিক মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে এটা জড়িত, কারণ এটি প্রতিষ্ঠানের সকল ব্যবস্থাপক এবং কর্মীদের সাথে সংশ্লিষ্ট, যে এখানে লেখাটা চলে আসে। এরপরে এখানে বলছে যে চিরায়ত মানব সম্পদ ব্যবস্থাপনায় আপনি যদি দেখেন পার্থক্যটা হচ্ছে এর পরিধি ছোট, কারণ এটি শুধু কার্যিক বা ঘন্টা ভিত্তিক যারা এখানে কর্মী আছে তাদেরকে নিয়ে এখানে কাজ করে। এরপরে হচ্ছে এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার 4 নাম্বার যেটা আছে সিদ্ধান্ত গ্রহণ, যে এটি কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের সাথে সংশ্লিষ্ট। আর এখানে চিরায়ত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি শুধু সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। যে এই সার্বিক সিদ্ধান্ত বলতে আমরা এখানে কার্যিক বা কর্মকর্তা যারা এখানে প্রতিষ্ঠানে যারা হিউম্যান রিসোর্স আছে সবার ক্ষেত্রেই সামগ্রিক এখানে সিদ্ধান্ত তারা নেয়, যেমন এখানে বেতন দেওয়া, সবার সেফটি, সবার যাতায়াত, সবার এখানে খাবার, সবার এখানে ধরেন যে পয় নিষ্কাশন থেকে শুরু করে এখানে সবার নিরাপত্তা, সবকিছু কিন্তু এখানে এই হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট যারা আছে তারা কিন্তু এখানে সার্বিকভাবে বর্তমানে এইভাবে চিন্তা করে। কিন্তু কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু এখানে সিদ্ধান্ত গ্রহণটা এখানে একটু আমরা বলি যে এখানে টেকনিক্যাল লেভেলের সিদ্ধান্ত গ্রহণটা সাধারণত তারা। এরপরে যেটা আছে আমরা এখানে দেখেন এরপরেরটাতে আমরা চলে যাই যে এখানে 5 নাম্বার যেটা পার্থক্য, যে আমরা এখানে বলেছি ইন্টিগ্রেশন, যে এখানে অন্তর্ভুক্তকরণ বা ইন্টিগ্রেশনের যে কাজটা আছে, যে এটি মানব সম্পদ সংক্রান্ত কার্যক্রম ছাড়াও প্রতিষ্ঠানের অন্যান্য কার্যক্রমের সাথে কিন্তু এটার সম্পৃক্ততা আছে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা। শুধুমাত্র যে এটা মানব সম্পদ ব্যবস্থাপনা করবে এরকম না, প্রতিষ্ঠানের আমরা কৌশল গ্রহণ বা স্ট্র্যাটেজি প্রণয়নের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে বা পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে বা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু এই যারা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে যারা জড়িত থাকে তাদের কিন্তু এখানে ব্যবহার করা হয়। এরপর যারা আমরা এখানে প্রথাগত পদ্ধতিতে দেখি যে এটি প্রতিষ্ঠানের অন্যান্য কার্যক্রমের সাথে খুব স্বল্প পরিমাণে সম্পৃক্ত, যেটা মানব সম্পদ ব্যবস্থাপনা শুধুমাত্র মানব সম্পদ নিয়েই এখানে থাকে, এরা কিন্তু অন্যান্য কাজে এখানে জড়িত থাকে না। এখানে ফাইন্যান্সের সিদ্ধান্ত
বা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আপনার পরিবেশের সুযোগ বিশ্লেষণ এগুলোর ক্ষেত্রে কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনা কাজ করে না। কিন্তু কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু আমরা পরিবেশের সুযোগ সুবিধা অথবা আমরা এখানে ওই জায়গাতে ইনভেস্ট করলে আমাদের লাভ আসবে কিনা, বা এখানে এই উদ্যোগ নিলে আমার কর্মী বাহিনী এটা করতে পারবে কিনা, এগুলা কিন্তু এইচআর ডিপার্টমেন্ট আপনার সবসময় বলতে পারেন। কিন্তু কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার থাকে বা এটার সক্ষমতাটা ডেভেলপ হয়। এরপর হচ্ছে সমন্বয় সাধন। এটি প্রতিষ্ঠানের মানব সম্পদ সংক্রান্ত সমস্ত কার্যক্রমের সাথে সমন্বয় সাধন করে, যেমন কর্মী সংগ্রহ, প্রশিক্ষণ এবং সমান চাকরির সুযোগ, এগুলো সব ক্ষেত্রেই আপনার এখানে স্ট্র্যাটেজি বা কৌশলটা কিন্তু এখানে আপনার এখানে কোঅর্ডিনেশন করা হয়। তো এটার কথা এখানে বলছে। আর মানব সম্পদের ক্ষেত্রে আমরা দেখি যে এটি মানব সম্পদের সকল কার্যক্রমের সাথে সমন্বয় সাধন করে না। এখানে মানব সম্পদের সকল কার্যক্রমের সাথে সমন্বয় সাধন করে না বলতে আমি ধরেন যে আমার লেবারের কত স্যালারি দিব, এটা কিন্তু এইচআর ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নিতে পারে না, এটা টপ লেভেল থেকে সিদ্ধান্তটা আসে। কিন্তু কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপক যারা আছে তাদের কিন্তু থাকে। এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য বিবেচনা করা, যে আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখি যে এখানে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য অর্জনের জন্য মানব সম্পদ কর্মসূচি প্রণয়ন করা হয়, ফলে এটি আন্তর্জাতিক মানব সম্পদ সংক্রান্ত বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে পারে। যে এখানে দীর্ঘমেয়াদী যেহেতু কৌশল প্রণয়ন করা হয়, আমার এখানে আন্তর্জাতিক মানব সম্পদ ব্যবস্থাপনা এটা সুযোগ তৈরি করতে পারে। আর এই মানব সম্পদ ব্যবস্থাপনা শুধুমাত্র অভ্যন্তরীণ সমস্যা সমাধান নিয়ে কাজ করে। তো এজেন্ডা শেষ হোক, আমাদের সময় নাই, আপনারা আবার জয়েন করেন, ঠিক আছে? আমি এখানে শেষ করলাম, আপনারা আবার জয়েন করেন, এজেন্ডা শেষ হোক। আমার এখনই কেটে যাবে, আপনারা আবার জয়েন করেন, ঠিক আছে? তো এখানে আমাদের 40 মিনিট শেষ, আপনারা বুঝেছি, আপনারা একটু বাসায় দেখে নিলে হয়ে যাবে। তো এরপরে যে টপিকটা আছে আমরা সেটাতে চলে যাব, সেটা হচ্ছে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার আমরা সুবিধা অসুবিধা এগুলো একটু দেখে নিব, কারণ এটা আপনাদের অনেক সময় আসতে পারে পরীক্ষাতে, যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা আপনি বাড়তি কি সুবিধা পাবেন, যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা এখন কেন আপনার দরকার বা চাহিদা এটার এখন কেন বাড়তেছে। তো এটা আপনার সুবিধা থেকে আপনার লিখতে হবে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার সুবিধাটা আসলে কি। তো সুবিধাটা অনেক সময় আপনি বৈশিষ্ট্য থেকে লিখে দিতে পারবেন, আপনি বৈশিষ্ট্যটা জানা থাকলে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার আপনি কিন্তু সুবিধাটাও ওটা থেকে বের করে খেতে পারবেন, ঠিক আছে? তো আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার যে সুবিধাগুলো আমরা সাধারণত পাই, কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যেহেতু বলি যে এটা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ এবং তা বাস্তবায়নের দিক নির্দেশনা ঠিক করে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা। তো সেই কারণেই এখানে এটার বহুবিধ সুবিধা আছে। যেমন প্রথম যে সুবিধাটা আছে আমরা বলি যে এটা যেহেতু দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ এবং তা বাস্তবায়নের দিক নির্দেশনা প্রদান করে, তো প্রথম সুবিধাটাই হচ্ছে এটা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা বাহ্যিক সুযোগ এবং হুমকি সমূহ চিহ্নিতকরণ এবং বিশ্লেষণ করা, এটা একটা সুবিধা। এটা কিন্তু আমরা বৈশিষ্ট্যের ভিতরে দেখেছি। তা আপনি যখন বৈশিষ্ট্য পড়বেন অথবা আপনি সুবিধা যখন পড়তে যাবেন, একটার সাথে আরেকটা কানেক্ট করে পড়বেন, এগুলো আলাদা কোনো পড়া না, একই জিনিস। আপনি যখন সংজ্ঞা পড়েছেন, সংজ্ঞার ভিতরে আপনি যা দেখেছেন, লক্ষ্য যখন পড়বেন লক্ষ্যের ভিতরে সেম জিনিসটাই আপনি দেখবেন। আবার এখানে যখন সুবিধা আপনি পড়তেছেন, সুবিধাও কিন্তু আপনি সেম জিনিসটাই দেখবেন। আবার সুবিধার পরে আমরা অসুবিধা পড়বো, অসুবিধাটাও কিন্তু আপনি সুবিধার বিপরীতে বা সুবিধাটাকে উল্টাইলে বা সুবিধাটা না থাকলে যে অসুবিধাটাই পড়বেন সেটা কিন্তু আমরা এখানে বিপরীত যে চিত্রটা সেটাকে আমরা অসুবিধা বলি। তো সেই কারণে আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা পড়তে গেলে একটার সাথে আরেকটা লিঙ্ক করে পড়বো, কারণ বিষয়টা যেহেতু নতুন, আপনারা আলাদা আলাদাভাবে সবকিছু পড়তে গেলে এটা পারবেন না, খুব কঠিন হয়ে যাবে। তো সেই কারণে একটার সাথে আরেকটা লিঙ্ক আপ বা কমন, যে এই বিষয়টা এটার সাথে কমন, ওইভাবে মিলাই করবো। তো কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার সুবিধা হচ্ছে যে আমরা এটা বলি যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা বাহ্যিক সুবিধা এবং হুমকি সমূহ চিহ্নিতকরণ এবং বিশ্লেষণ করে, যা প্রতিষ্ঠানের সফলতা অর্জনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এখানে বাহ্যিক সুবিধা এবং হুমকি সমূহ চিহ্নিত করে, এটা আমরা অনেকবার বলছি যে SWOT অ্যানালাইসিসের মাধ্যমে আমরা জানি যে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, প্রত্যেকটা প্রতিষ্ঠানে SWOT অ্যানালাইসিসের একটা সিস্টেম আছে। তো এই SWOT অ্যানালাইসিসের মাধ্যমে আপনি ব্যক্তিগত SWOT অ্যানালাইসিসের মাধ্যমে যেমন ব্যক্তিগত সুযোগ সুবিধা, দুর্বলতা অথবা শক্তি বের করতে পারবেন, প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি SWOT অ্যানালাইসিস করে প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা এবং হুমকি সমূহ কিন্তু বের করতে পারবেন, এবং সেটাকে হুমকিটাকে কিভাবে কমায় আনবেন এবং সুযোগটাকে কিভাবে আপনি কাজে লাগাবেন, এটা কিন্তু আপনার অভ্যন্তরীণ যে স্ট্রেংথ এবং উইকনেস আছে সেটাকে কাজে লাগাই কিন্তু আপনি পারবেন। স্ট্রেংথটাকে আরো আপনি ইনক্রিজ করে এবং আপনার উইকনেস যেটা আছে এটাকে রিডিউস করে কিন্তু আপনি এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার যে বাহ্যিক সুযোগ এবং হুমকি সমূহ সেটা চিহ্নিত করতে পারবেন, বিশ্লেষণ করতে পারবেন এবং সেটাকে আপনার প্রয়োজনে কাজে লাগাইতে পারবেন।
দ্যাট মিনস আপনি হুমকিটাকে কমায় ফেলতে পারবেন এবং সুবিধাটাকে 100% ইউটিলাইজ করতে পারবেন। এরপরে হচ্ছে এটি প্রতিষ্ঠানের ভবিষ্যতের জন্য সুস্পষ্ট ব্যবসায়িক দ্রব্য কৌশল এবং ভিশন ঠিক করে। যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার আরেকটা সুবিধা হচ্ছে এটা কোম্পানির কিন্তু ভিশন মিশন যেটা আছে এবং স্ট্র্যাটেজিক যে আমরা যে কার্য বলি বা কৌশল বলি, এই কৌশলগত কাজগুলোও কিন্তু আপনার এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা নির্ধারিত হতে দেখি। তো কোম্পানির ভিশন মিশন বা ভবিষ্যতের সুস্পষ্ট দিক নির্দেশনা কিন্তু স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার অনেকটাই জানা হয়ে যায়, বা স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ভবিষ্যতের সাথে বর্তমানের সুস্পষ্ট একটা সম্পর্ক কিন্তু এখানে তৈরি করে। তো সেই কারণেই আমরা এখানে এটাও একটা সুবিধা বলি যে আমি যদি লক্ষ্য ছাড়া কাজ করতে থাকি আমি বেশি দূর যেতে পারবো না। তো স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের এটা একটা সুবিধা যে এটাও শুধুমাত্র বর্তমান নিয়ে চিন্তা করে না, এটা ভবিষ্যৎ নিয়েও চিন্তা করে। যেমন আমরা একটু আগে যেটা পার্থক্যটাতে দেখেছি যে চিরায়ত মানব সম্পদ ব্যবস্থাপনা শুধুমাত্র বর্তমান মানব সম্পদ ব্যবস্থাপনা অথবা অভ্যন্তরীণ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মানব সম্পদ ব্যবস্থাপনা নিয়েই তারা চিন্তা করে, কিন্তু কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা আপনার বর্তমান মানব সম্পদ ব্যবস্থাপনা এবং ভবিষ্যতে আপনার কি সুযোগ বা অপরচুনিটি আসতে পারে এবং সেটাকে কাজে লাগানোর জন্য বা ভবিষ্যতে কি হুমকি আসতে পারে সেটাকে মিনিমাইজ করার জন্য কোন ধরনের মানব সম্পদ আপনার দরকার, সেটা যদি আপনার প্রতিষ্ঠানে না থাকে সেটাকে হায়ার করা, আর যদি প্রতিষ্ঠানে থাকে তাদেরকে ডেভেলপ করে আপনার এই হুমকিটাকে মিনিমাইজ করা এবং সুযোগটাকে ম্যাক্সিমাইজ করার কাজটা কিন্তু এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাতে করা হয়ে থাকে। তো সেই কারণে এই দ্বিতীয় সুবিধা যেটা আছে এটা কিন্তু কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে পাওয়া যায়, যে ভবিষ্যতের জন্য সুস্পষ্ট আপনার এখানে কৌশল বা ভিশন ঠিক করার ক্ষেত্রে কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা আপনার সুবিধা দিয়ে থাকে। এরপর 3 নাম্বার যেটা আছে এটি প্রতিযোগিতামূলক বুদ্ধিমত্তা বা জ্ঞান সরবরাহ করে। এই যে প্রতিযোগিতামূলক বুদ্ধিমত্তা যেটা আছে আমরা এখানে কম্পিটিটিভ ইন্টেলিজেন্স বলি, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা শুনছি অথবা মেশিন লার্নিং এর কথা শুনছি, এটার পাশাপাশি এখানে আমরা প্রতিযোগিতামূলক বুদ্ধিমত্তা যেটা আছে যে কম্পিটিটিভ ইন্টেলিজেন্স যেটা আছে এটাও কিন্তু আমরা এই কথাটাও এখন শুনি যে আমার কম্পিটিটর থেকে আমি বেটার পজিশনে তখনই থাকতে পারবো যখন আমি কম্পিটিটর থেকে ভালো কোনো প্রোডাক্ট, কম্পিটিটর থেকে ভালো কোনো প্রক্রিয়া বা পন্থা ব্যবহার করে যদি আমি আমার কাস্টমারদেরকে স্যাটিসফাই করতে পারি। তো সেই কারণে এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাতে কিন্তু এই কাজটাই করা হয় যে হাউ ক্যান ইউ গেট competitive advantages using different strategies through your strategic human resources, যে আপনার হিউম্যান রিসোর্সেস দিয়ে আপনি স্ট্র্যাটেজি ডেভেলপ করে সেই স্ট্র্যাটেজির সাথে আপনি তাদেরকে সমন্বয় সাধন করে কিভাবে আপনি প্রতিযোগিতামূলক আপনার সুবিধা নিশ্চিত করতে পারবেন সেটা কিন্তু আপনার কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রেই আপনার এটা নিশ্চিত করা সম্ভব হয়। তো এটা একটা সুবিধা যে প্রতিযোগিতামূলক বুদ্ধিমত্তা বা জ্ঞান সরবরাহ করে যা কৌশলগত পরিকল্পনা প্রণয়নের জন্য প্রয়োজনীয়। তো এই জিনিসটা আমরা এখানে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্সে পেয়ে থাকি। 4 নাম্বার যেটা আছে যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার বড় সুবিধা হলো এটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল এবং ভিশন ঠিক করে দেয়। এটাই হচ্ছে আপনার কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার সবচেয়ে বড় সুবিধা, যে এটা ভবিষ্যতের ব্যবসায়িক কৌশল এবং ভিশনটা ঠিক করে দেয়, যে ভবিষ্যতে আপনি আপনার ব্যবসাটা যে পরিচালনা করবেন আপনি কেন বা কোন উদ্দেশ্যে ব্যবসাটা পরিচালনা করবেন এবং সেটার জন্য আপনার কি স্ট্র্যাটেজি হবে সেটা কিন্তু আপনার এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা ঠিক করে দেয়। তো আমরা যদি প্রতিষ্ঠানের কথাটা চিন্তা করাটা আমার জন্য অনেক সময় টাফ হয়ে যায়, তো আমি প্রতিষ্ঠানকে বাদ দিয়ে যদি আমি আমাদের দেশের কথা চিন্তা করি যেটা আমাদের চোখের সামনে, যে আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমাদের ডেল্টা প্ল্যান আছে। আপনারা ডেল্টা প্ল্যানের কথা শুনেছেন যে বাংলাদেশ কিন্তু 2021 সাল পর্যন্ত বাংলাদেশ সরকার কিন্তু ডেল্টা প্ল্যান গ্রহণ করেছেন, যে 2021 সাল পর্যন্ত বাংলাদেশের করণীয় কি, বাংলাদেশে কোন কোন ক্ষেত্রে আপনার ডেভেলপ করা লাগবে, কোন কোন সেক্টর কিভাবে ডেভেলপ হবে, এইগুলা কিন্তু আপনার ডেল্টা প্ল্যানে কিন্তু অলরেডি চলে আসে। এবং ডেল্টা প্ল্যানে শুধুমাত্র এই জিনিসটা না, ডেল্টা প্ল্যানে শুধুমাত্র বাংলাদেশের এক্সিস্টিং যে সম্পদগুলো আছে সেটাকে কাজে লাগানো না, এটার সাথে সাথে যেগুলা আপনার এখন পর্যন্ত ইনভেন্ট হয় নাই সেই সম্পদগুলোকেও কিভাবে কাজে লাগানো যায়। যেমন ব্লু ইকোনমির কথা বলা হয়েছে, যে নীল অর্থনীতি, যে বাংলাদেশের আপনার দক্ষিণে যে বঙ্গোপসাগর আমরা যে প্রায় 1,18,000 বর্গ কিলোমিটারের নতুন যেই আমাদের যেই আমরা যেটা বলি যে সমুদ্র সম্পদ আমরা পেলাম, এই সমুদ্র সম্পদটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং সেটা থেকে আমরা বাংলাদেশকে কিভাবে
প্রবৃদ্ধি বা বাংলাদেশের জিডিপি গ্রোথে সেভাবে এটা কিভাবে আমরা এটা কাজে লাগাতে পারি সেটা নিয়ে কিন্তু বাংলাদেশ সরকার এখনই ভাবতেছে। তো এই ডেল্টা প্ল্যানের অংশ হিসাবে কিন্তু আমরা বাংলাদেশে এই যে আমরা এই কথাটা এই কারণে বললাম যে ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল এবং ভীষণ ঠিক করা। তো আমাদের এই যে ডেল্টা প্ল্যানের মাধ্যমে কিন্তু আমরা 2041 পর্যন্ত টার্গেট রেখেছি যে আমরা উন্নত দেশ হব। তো এই উন্নত দেশ হওয়ার জন্য শুধুমাত্র মুখে মুখে বললে হবে না যে আমি উন্নত দেশ হব। উন্নত দেশ হওয়ার জন্য আমার মানব সম্পদের ডেভেলপমেন্টের দরকার। আবার মানব সম্পদ ডেভেলপ করতে গেলে আমার রিসোর্সেসের দরকার। তো আমি এক্সিস্টিং রিসোর্স দিয়ে আমার যে ডেভেলপমেন্টের প্রক্রিয়া সেটাকে কিন্তু আমি চালাই যেতে পারবো। তো সেই কারণে ডেল্টা প্ল্যান নেওয়া হয়েছে। তো আমরা জানি যে 100টি স্পেশাল ইকোনমিক জোন করার চিন্তা ভাবনা সরকার অলরেডি করেছে এবং অলরেডি এই ইকোনমিক জোনগুলোতে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। 100টা ইকোনমিক জোন। তো এখানে কিন্তু নতুন নতুন কর্মী বাহিনী লাগবে। আবার এই ইকোনমিক জোন শুধুমাত্র যে আপনার এখানে কলকারখানা স্থাপিত হবে এবং আমরা বাইরের দেশের নির্ভরতা কমাবো এরকম না। এখানে স্ট্র্যাটেজিক আরো কিছু কৌশল কিন্তু সরকার গ্রহণ করেছে এই ডেল্টা প্ল্যান। যে ব্লু ইকোনমির ফলে আমরা যে সমুদ্র সম্পদ শুধুমাত্র সমুদ্রের নিচে যে তেল গ্যাস কয়লা আছে এগুলা আহরণ করবো এরকম না। এগুলা ছাড়াও সমুদ্রের মাছ থেকে শুরু করে এখানে সমুদ্রের যে উদ্ভিদ অথবা যেগুলাকে দেখা যাবে যে মানুষ আমরা যে সমুদ্রের বা সামুদ্রিক সম্পদ হিসাবে যেগুলাকে আমরা আহরণ করতে পারি এবং রপ্তানি করতে পারি সেগুলোর ক্ষেত্রেও সরকার এখন মনোযোগ দিচ্ছে। তো এভাবেই আমরা যখন কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার কথা বলি, কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রেও আপনার ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল যেটা আছে বা আমার ফিউচার যেই স্ট্র্যাটেজি বা বিজনেস স্ট্র্যাটেজি আছে সেটা নির্ধারণ করা হয় এবং সেটা আপনার ভিশনের উপরে ডিপেন্ড করেই সাধারণত নির্ধারণ করা হয়। এরপরে যেটা আছে আমরা এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার আরেকটা সুবিধা, এটা জনশক্তিকে নিয়োগ সংরক্ষণ এবং পেশনা প্রদান করার ক্ষেত্রেও কাজ করে এবং অধিকতর যোগ্য জনশক্তির উন্নয়ন এবং ধরে রাখার ক্ষেত্রেও কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা কাজ করে। এটা চিরায়ত মানব সম্পদ ব্যবস্থাপনাও এই কাজটা করে, কিন্তু কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রেও এটা করা হয়। কিন্তু এখানে আমার প্রতিষ্ঠানের যে স্ট্র্যাটেজি সেটার সাথে মিল রেখে এই কাজটা করা হয়। যেমন জনশক্তির উন্নয়ন আগেও করা হইতো, এখনো করা হবে। কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাতেও জনশক্তির উন্নয়ন করা হবে, কিন্তু করা হবে হচ্ছে আমার ভবিষ্যৎ যে প্ল্যান সেটাকে বাস্তবায়ন করার জন্য যে জনশক্তি দরকার সেই রকম জনশক্তির এখানে ডেভেলপমেন্ট করা হবে এবং সেই অনুযায়ী তাদেরকে ধরে রাখারও একটা প্ল্যান এখানে নেওয়া হবে। এরপর হচ্ছে এই ব্যবস্থাপনা নিশ্চিত করে যে জনশক্তি উন্নয়নের কাজ পদ্ধতিগতভাবেই চলবে। তো এইখানে একটা কথা আছে যে জনশক্তির যে উন্নয়নের কাজ এটা কিন্তু আপনার একটা সিস্টেমেটিক ওয়েতেই আপনার কন্টিনিউয়াস ভাবেই এটা করতে হবে। আপনি ধরেন যে হুট করে পরিকল্পনা নিলেন যে এখনই আমার জনশক্তি ডেভেলপ করতে হবে বা আমি ধরেন যে আগামী 5 মাসে আমার যেই সুযোগ আছে যে ভবিষ্যতের সুযোগ সেটাকে কাজে লাগানোর জন্য 5 মাসে আমি আমার জনশক্তিকে ভালো করে ট্রেনিং দিয়ে বা ভালো ভালো আপনার এক্সপার্টাইজ হায়ার করে তাদেরকে ডেভেলপ করে ফেলবো, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। তো সেই কারণে এখানে এটা একটা সিস্টেমেটিক ওয়েতেই হইতে হবে যে আপনার জনশক্তিটা ডেভেলপ করতে গেলে আমরা যেমন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা বলি যে একটা দেশের একটা জনশক্তি ডেভেলপ হইতে গেলে অ্যাটলিস্ট 25 থেকে 30 বছর লাগে। ঠিক একটা কারখানার ক্ষেত্রেও যদি তার হিউম্যান রিসোর্সটাকে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্সে কনভার্ট করতে হয় বা স্ট্র্যাটেজিক রিসোর্স হিসেবে এটাকে কনভার্ট করি আমরা বা এটাকে হিউম্যান ক্যাপিটাল হিসেবে আমরা কনভার্ট করতে যাই, তাহলে কিন্তু আমাদের 15 থেকে 20 বছর বা অ্যাটলিস্ট আমার 15-20 বছর কিন্তু লাগবেই। তো সেই কারণে এখানে এই পদ্ধতিটা ক্রম ধারাবাহিকভাবেই চালায় যেতে হবে এবং কর্মীদেরকে ধরে রাখতে হবে। যারা দক্ষ তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। তো এই কাজটাই এখানে বলতেছে যে এই ব্যবস্থাপনা এটি নিশ্চিত করে যে জনশক্তির উন্নয়নের কাজ পদ্ধতিগতভাবেই চলবে। ঠিক আছে। এরপরে হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শক্তি এবং দুর্বলতা সম্পর্কে তথ্য সরবরাহ করে এই স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটা আমরা এই যে একটু আগে বলছি যে শর্ট অ্যানালাইসিসের মাধ্যমে এটা কিন্তু করা যায় সহজেই। আপনি যদি বাহ্যিক সুযোগ সুবিধা পেতে চান, বাহ্যিক হুমকি যদি মোকাবেলা করতে চান, তাহলে কিন্তু আপনার অভ্যন্তরীণ শক্তি এটা বের করতে হবে যে আপনার অভ্যন্তরীণ শক্তি কি আছে, আপনার হিউম্যান রিসোর্স কেমন দক্ষ, আপনার টাকা পয়সা কেমন আছে, আপনার রিসোর্সেস কেমন আছে এবং আপনার দুর্বলতা আপনার কি নাই। ধরেন যে আপনার এখানে 10 বছরের অভিজ্ঞ কোনো কর্মী নাই বা 10 বছরের বেশি অভিজ্ঞ কোনো কর্মী আপনার অর্গানাইজেশনে নাই, অথবা আপনার কর্মীদের ভিতরে কেউ ধরেন যে টেকনিক্যাল বিষয়ে এক্সপার্ট এরকম কোনো কর্মী নাই, আপনার কর্মীদের ভিতরে কোনো ক্রিয়েটিভ কর্মী নাই, অথবা উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন কোনো কর্মী নাই। তো এগুলো সবই হচ্ছে আপনার দুর্বলতা। তো
তো এই দুর্বলতাকে কাটানোর জন্য আপনার ব্যবস্থা নিতে হবে। তো এই দুর্বল দিকগুলো কিন্তু বের করে দেয় স্ট্র্যাটেজি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তো এই স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা এই জিনিসটাও সুবিধা পাই যে শক্তি এবং দুর্বলতা দুইটাই কিন্তু তথ্য সরবরাহ করা হয়। এরপর হচ্ছে ক্রেতাদের প্রত্যাশা ফলপ্রসূভাবে পূরণের ব্যবস্থা গ্রহণ করা হয়, উচ্চতর উৎপাদনশীলতা নিশ্চিত করা হয়। যে এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে উচ্চতর উৎপাদনশীলতা নিশ্চিত করা হয়। এখন উৎপাদনশীলতার কথা যদি আমরা বলি, উৎপাদনশীলতা কি সেটা তো আপনারা খুব সহজেই বুঝেন যে আমরা যেই ইনপুটটা দিচ্ছি এবং যে আউটপুটটা পাচ্ছি, এই ইনপুট আউটপুটের রেশিওটাকেই আমরা বলি হচ্ছে আপনার এখানে উৎপাদনশীলতা। তো আমার এখানে উৎপাদনশীলতা তখনই আমার পজিটিভ আসবে যখন আমি লিস্ট অ্যামাউন্ট অফ ইনপুট দিয়ে আমি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ আউটপুট আমি নিয়ে আসতে পারবো। দ্যাট মিনস আমার ইনপুটের তুলনায় আউটপুট যদি বেশি আসে তখনই আমি বলতে পারবো যে আমার উৎপাদনশীলতা ঠিক আছে। তো এই কারণে এখানে উচ্চতর উৎপাদনশীলতা নিশ্চিত করার কথা এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাতে বলা হয়েছে। শুধুমাত্র উৎপাদনশীলতা না, এখানে উচ্চতর উৎপাদনশীলতা নিশ্চিত করার কথা বলেছে যে আপনার 100% আপনার যে হিউম্যান রিসোর্স আছে সেটাকে ইউটিলাইজ করতে হবে, তাদের ক্রিয়েটিভিটি এবং তাদের ভিতরে যে উদ্ভাবনী ক্ষমতা আছে এটাকে প্রতিষ্ঠানে বের করে নিয়ে আসতে হবে এবং প্রতিষ্ঠান সেটা থেকে সুবিধা গ্রহণ করতে হবে, তাহলে প্রতিষ্ঠান উচ্চতর উৎপাদনশীলতা নিশ্চিত করতে পারবে। এরপরে হচ্ছে যোগ্যতার বলে ব্যবসায়ের উদ্বৃত্ত বা মুনাফা, যোগ্যতা বলে ব্যবসায়ের উদ্বৃত্ত বা মুনাফা নিশ্চিত করে। তো এখানে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যারা মানব সম্পদ আছে তাদের উপরে ডিপেন্ড করেই বা তাদের যোগ্যতার উপরে ডিপেন্ড করেই কিন্তু প্রতিষ্ঠানের উদ্বৃত্ত বা মুনাফাটাও নিশ্চিত করার জন্য কাজ করে। তো এই হচ্ছে আমার স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সুবিধা। তো এই সুবিধার বিপরীতেই আমরা এখানে কিছু অসুবিধা দেখি। তো অসুবিধাগুলো যদি আপনারা একটু দেখেন যে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সবচেয়ে বড় অসুবিধাটা হচ্ছে যে আমরা স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কথা অনেকক্ষণ ধরেই বলতেছি বা 3 ক্লাস ধরেই এটা নিয়ে আলোচনা চলতেছে। তো এই বিষয়টা কিন্তু অনেকেই বুঝে না বা এই বিষয়টা নতুন। অনেক ব্যবস্থাপক কিন্তু কৌশলগতভাবে চিন্তা করতে হয় বা কৌশলগত চিন্তা বিষয়টাই কিন্তু সে ভালো বুঝে না, যেহেতু এটা নতুন একটা টেকনিক। তো এইখানে চিরাচরিত যে হিউম্যান রিসোর্স ম্যানেজার আছে তারা কিন্তু যদি উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন না হয়, সে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে যদি সে ভালো আইডিয়া না থাকে, তার যদি ইনফরমেশন টেকনোলজি সম্পর্কে যদি ভালো আইডিয়া না থাকে, তার কমিউনিকেশনের ক্ষেত্রে যদি দুর্বলতা থাকে, তাহলে দেখা যাবে যে এই হিউম্যান রিসোর্স ম্যানেজার দিয়ে কিন্তু আপনি স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা অ্যাপ্লাই করতে পারবেন না অর্গানাইজেশনে, এবং এটা দিয়ে আপনি বেনিফিটও আনতে পারবেন না। তো সেই কারণেই এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার অসুবিধাটা হচ্ছে অনেক সময়ই দেখা যায় যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপকগণ কৌশলগতভাবে চিন্তাই করতে পারে না। এই কারণেই এই ক্ষেত্রে আপনার এটার কারণ একটাই, অনেকেরই এই সক্ষমতাটা নাই। একটু আগে যেটা বললাম যে অনেকেই ক্রিয়েটিভ হন না, অনেকেই দেখা যায় যে আইটি সম্পর্কে নলেজ থাকে না। তো আমরা যারা এখন বয়স্ক যারা আছে তারা কিন্তু ম্যাক্সিমামই আইটি যতটুকু পারি আমরা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি যতটুকু পারি এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি। যেমন আপনাকে যদি বলি যে আসেন আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি, আপনি বলবেন যে হোয়াটসঅ্যাপ আবার কি, ঠিক আছে। অনেকেই দেখা যাবে যে আমরা আগে যেটা এখানে স্কাইপি দিয়ে কথা বলতাম, হ্যাঁ, তো এখানে স্কাইপির জনপ্রিয়তা বা হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা অনেকের কাছে কিন্তু নাই। অনেকে টুইটার ইউজ করি না, অনেকে আমার লিঙ্কডইন আছে, যে আমরা অফিসিয়াল যারা আছে তারা কিন্তু লিঙ্কডইন এটা একটা ধরেন যে সোশ্যাল নেটওয়ার্কিং এর মধ্যেই এখানে অফিসিয়াল একটা নেটওয়ার্কিং, যেখানে শুধুমাত্র যারা এখানে আমরা যারা ধরেন যে প্রফেশনাল আছে তারা কিন্তু এখানে লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলে, স্টুডেন্টরাও অ্যাকাউন্ট খুলে। তো ওইখান থেকেও কিন্তু ভালো আইডিয়া পাওয়া যায়। তো আপনার যদি এই ধরনের ক্যাপাবিলিটি না থাকে, যা আপনি নতুন আইডিয়া বা নতুন ধ্যান ধারণা সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কারণ আপনি এখানে কৌশল নিতে গেলে একটু কৌশলী হইতে হবে, আপনার নতুন চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, ক্রিয়েটিভিটি এগুলো কিন্তু আপনার ভিতরে থাকতে হবে। এরপরে হচ্ছে আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার আরেকটা অসুবিধা আমরা দেখি যে উচ্চ ব্যবস্থাপকগণ কৌশলগত ব্যবস্থাপকদের কার্যক্রমের স্বীকৃতি দেয়। অনেক ক্ষেত্রেই উচ্চ ব্যবস্থাপকগণ এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, যেহেতু তারা একটু ক্রিয়েটিভ, যেহেতু তারা একটু ইনোভেটিভ আইডিয়া নিয়ে চিন্তা করে, যেহেতু তারা ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করে, সেহেতু তারা অনেক ক্ষেত্রেই যেহেতু বাস্তবতা বিবর্জিত আপনার চিন্তা ভাবনাও তাদের ভিতরে থাকে। এই ক্ষেত্রে উচ্চতর ব্যবস্থাপক অনেক ক্ষেত্রে সে যদি আপনার ক্রিয়েটিভ না হয়, উচ্চ ব্যবস্থাপক কিন্তু তার কাজটা সে সঠিকভাবে মূল্যায়ন করতে পারবে না। যে এখানে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজার যে কথাটা বলতেছে সেটা সে নিতেই পারবে না বা সেটা সে বুঝবেই না যদি উচ্চতর ব্যবস্থাপক সেই ধরনের বা সেই মানের ট্রেনিং প্রাপ্ত না হয়।
তো সেই কারণে এখানে কাজের স্বীকৃতিও অনেক সময় পাওয়া যায় না। সেই কারণে অনেক সময় যারা স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে তারা অনেক ক্ষেত্রে আগ্রহ হারায় ফেলে। এরপর হচ্ছে কৌশলগত ব্যবস্থাপকদের অনেক কর্মফলকে সংজ্ঞায়িত করা যায় না। যে আমরা এখানে কৌশলগত ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক কাজই আছে যেটার মাধ্যমে বা অনেক টেকনিকই আছে যেটার মাধ্যমে আমরা কম্পিটিটর থেকে বেটার সুবিধা অর্জন করতে পারি বা আমি আমার হিউম্যান রিসোর্সটাকে ওইভাবে ডেভেলপ করতে পারি। কিন্তু এই স্ট্র্যাটেজিগুলা অনেক ক্ষেত্রেই আপনার বোঝানো যায় না বা বলে প্রকাশ করা যায় না। তো সেই ক্ষেত্রে এখানে আমার যেটা স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজার যারা আছে এই সুবিধাটা কিন্তু তারা পায় না, যে তারা একটু নিজেকে জাহির করা বা এটা থেকে ক্রেডিট নেওয়া, এই জিনিসটা কিন্তু তারা এই ক্ষেত্রে বঞ্চিত হয়। কারণ এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তাদের কর্মটা বা কর্মফলটা কিন্তু সংজ্ঞায়িত করে বোঝানো যায় না যতক্ষণ পর্যন্ত না এটা চোখের সামনে দৃশ্যমান হয়। যেমন আমরা জানি স্টিভ জবস এর কথা আমরা শুনেছি যে স্টিভ জবস আপনার আইফোনের প্রতিষ্ঠাতা ছিলেন। তো অ্যাপল বা ম্যাকিন্টশ কম্পিউটার যেটা বা আইফোন বা আমরা অ্যাপল কম্পিউটার যেটা বলি, অ্যাপলের প্রতিষ্ঠাতা বা স্বপ্নদ্রষ্টা আপনার এখানে স্টিভ জবস, সে কিন্তু নিজেই কিন্তু তার কোম্পানি থেকে সে কিন্তু বিতাড়িত হয়েছিল। তার যে কোম্পানি সে যে ডেভেলপ করেছিল, হ্যাঁ, তো এই অ্যাপল কোম্পানি থেকে কিন্তু তাকে বের করে দিয়েছিল এই সিইও। তাদের সাথে কিন্তু তার এই চিন্তার ক্ষেত্রে পার্থক্যের কারণে কিন্তু তাকে ওইখান থেকে বের করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সে কিন্তু আবার সে নতুন ভাবে তার কিছু ইউনিক আইডিয়া বা চিন্তা ভাবনা যেটার জন্য সে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনদের সাথে তার বাক বিতণ্ডা ছিল, ওইটা কিন্তু পরবর্তীতে সে আবার এটা ইস্টাবলিশ করে, সে কিন্তু আবার জনপ্রিয় হয়। তো এভাবেই আমরা এখানে কৌশলগত ব্যবস্থাপনার ক্ষেত্রেও দেখি যে কর্মফলটাকে অনেক ক্ষেত্রেই বোঝানো যায় না। কারণ যারা ক্রিয়েটিভ আছে তাদের ক্রিয়েটিভিটি আমরা সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু কখনোই বুঝতে পারবো না। যেমন আমরা এখন যে হাইপার লুপের কথা যদি বলি, যে হাইপার লুপের মাধ্যমে আপনি বিমানের গতিতে চীন থেকে বাংলাদেশে আসা করবেন। হ্যাঁ, আপনি বিমানে ভ্রমণ করবেন না, আপনি আকাশ পথে যাবেন না, আপনি স্থলপথেই আপনি হাইপার লুপ দিয়ে চীন থেকে বাংলাদেশে আপনি 3 ঘন্টার ভিতরে আসতে পারবেন। তা আপনি অনেক সময় মানে আমার কথাটা অনেকটাই আপনার কাছে অযৌক্তিক মনে হইতেছে, কিন্তু হাইপার লুপ অলরেডি তৈরি হয়ে গেছে যেটার গতিবেগ আপনার ঘন্টায় এখানে আপনার এই 1012 কিলোমিটার চলতে পারে। এরকম গতিবেগের আপনার হাইপার লুপ, মানে এটা ট্রেনের মতোই আপনার কিউবের ভিতরে চৌম্বকীয় আপনার বলয় দ্বারা এটা তৈরি হবে এবং এটা খুব দ্রুত চলবে, কোনো সংঘর্ষ হবে না। এই কারণে এটাতে দেখা যাবে যে জ্বালানি খরচও কম লাগবে এবং খুব দ্রুত কিন্তু এটা এই ডিস্টেন্স কভার করতে পারবে। তো এই হাইপার লুপ দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে আমাদের 10 বছর পরে যোগাযোগ ব্যবস্থা কেমন হবে, আমরা যদি মেট্রো রেল বানাচ্ছি, মেট্রো রেলের চাহিদাও দেখা যাবে যে এক সময় এটা পুরানো টেকনোলজি হয়ে যাবে। ঠিক আছে, তো এই হাইপার লুপ এটা আধুনিক প্রযুক্তি, এটা আসতেছে যে আধুনিক প্রযুক্তি যখন চলে আসবে যে এটাতে তেল খরচ হবে না, শুধুমাত্র চৌম্বকীয় আবেশের মাধ্যমে এটা কাজ করবে। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা কিন্তু ওই প্রযুক্তিটাই নিতে যাব, যেটা আমরা যে পারমাণবিক আমরা চুল্লি থেকে আমরা জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে আমরা এখন কয়লা ভিত্তিক যে প্রকল্প আছে এটাকে বাদ দিয়ে পারমাণবিক শক্তিতে যাচ্ছি। এভাবে হয়তোবা ভবিষ্যতে আমরা ওইখানেও চলে যেতে পারি যোগাযোগের ক্ষেত্রে। তো এইভাবেই আমরা এই কথাটাই বলতেছি যে যারা এখানে কৌশলগত ব্যবস্থাপনার সাথে জড়িত থাকে তাদের এই ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ আইডিয়াগুলো অনেকেই মূল্যায়ন করতে চায় না। তো সেই কারণে তারা ফলাফলও সংজ্ঞায়িত করতে বা এটা থেকে বেনিফিট নিতে পারে না। তো এই কারণে অনেকে নিরুৎসাহিত থাকে এখানে, এটা একটা অসুবিধা। এরপর হচ্ছে মানব সম্পদের বিনিয়োগ করাকে অনেকে প্রযুক্তিতে বিনিয়োগের চেয়ে ঝুঁকিপূর্ণ মনে করে। আমরা জানি যে মানব সম্পদটা আপনার প্রযুক্তিটাকে পরিচালিত করে। তো অনেকেই এখন দেখা যায় যে মানব সম্পদকে ডেভেলপ না করে তারা প্রযুক্তিগত দিকেই অনেকে ঝুঁকে যাচ্ছে, যে প্রতিষ্ঠানটাকে অনেকেই এখন মানব সম্পদটাকে কমাই দিয়ে দেখা যায় যে প্রযুক্তিগত দিক থেকে তারা ডেভেলপ করার ক্ষেত্রেই বেশি মনোযোগী। যেমন আমরা ব্যাংকগুলোতে এখন দেখি, ব্যাংকগুলোতে কিন্তু অনেক কর্মী বাহিনী কমে গেছে আপনার এই প্রযুক্তির ব্যবহারের কারণে। আমরা এখানে এই যে মেশিনের মাধ্যমে ধরুন যে কে কোন কাজে আসে এটা কিন্তু আমরা ব্যাংকে ঢুকলেই স্লিপের মাধ্যমে ওই কাউন্টারে চলে যেতে পারতেছি। এখানে ভিড় মেনটেন করা অথবা মেনটেন্যান্সের ক্ষেত্রেও এখানে লোক সংখ্যা কিন্তু খুব কমে যাচ্ছে, অ্যাকাউন্টসের লোক এখন নাই, এখন অ্যাকাউন্টসের কাজ কিন্তু সফটওয়্যারই করে ফেলতেছে। তো এই মানব সম্পত্তি বিনিয়োগটাকে অনেকেই দেখা যায় যে ঝুঁকিপূর্ণ মনে করে, কারণ এটা থেকে রিটার্নটা আসলে দেখা যায় না, কিন্তু মানব সম্পদটাই কিন্তু মেশিনটাকে চালায়। তো আপনি মানব সম্পদটাকে বিনিয়োগ করা এটা সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি। তো এই ভুল ধারণাটা এখনো মানুষের ভিতরে আছে যে মানব সম্পদটা আসলে মানব সম্পদে বিনিয়োগ করা এটা কোনো লাভজনক কোনো বিনিয়োগ না। তো সেই কারণে বাংলাদেশের ক্ষেত্রে দেখবেন যেটা সবচেয়ে বেনিফিশিয়ারি সেটাতে কিন্তু সবচেয়ে বেশি নেগলিজেন্সি। আপনি এইচআর এ পড়েন বা এইচআর এ আপনার ডিপ্লোমা আছে, আপনারা কেউ কাউন্টই করেন না।
কিন্তু আপনি প্রথাগত পদ্ধতিতে যেই হিসাব, ধরেন যে আপনি সিএ হোল্ডার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, আপনি ধরেন যে প্রতিষ্ঠানের যে হিসাব নিকাশ আছে, এটা কিন্তু পরবর্তীতে বা এখনই আমাদের কিন্তু টেকনোলজির উপরে চলে গেছে, অনেকটাই টেকনোলজি বেস। তো এটা কিন্তু সফটওয়্যারে দিয়ে দিলে এখন অনেক হিসাবেরই আপনার রেজাল্ট বের হয়ে আসে। পরবর্তীতে দেখা যাবে যে আপনার অনেক অ্যাকাউন্টেন্টেরই আপনার এখানে দরকার পড়বে না, এখনই যেমন দরকার পড়ে না, কিন্তু এখানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কিন্তু দরকার পড়বে সব ক্ষেত্রে। কারণ এইখানে ভবিষ্যতে আপনি যেটাই করেন, মেশিন নির্ভর হন, প্রযুক্তি নির্ভর হন, সবগুলাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কিন্তু মানুষ লাগবে। কিন্তু এই জিনিসটা আমরা বুঝি না, সেই কারণে আমরা কিন্তু মানব সম্পদের উপরে বিনিয়োগটাকে ওয়েস্টেজ মনে করি। এরপরে যেটা আছে 5 নাম্বার যে অসুবিধাটা, নিম্ন পদস্থ কর্মকর্তাগণ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপকদেরকে সহযোগিতা নাও করতে পারে। এটাও একটা অসুবিধা, যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপকরা অনেক সময় নিচের লেভেলের সহযোগিতা বঞ্চিত হইতে পারে। সেক্ষেত্রে তারা তাদের কাজটা ভালোভাবে কিন্তু আদায় করতে পারবে না, বাধাগ্রস্ত হবে। এরপর প্রতিষ্ঠানের আন্তঃবিভাগীয় বিরোধ থাকতে পারে, যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনায় যেহেতু সামগ্রিক মানব সম্পদ নিয়ে কাজ করে, সেক্ষেত্রে আগে যেটা মানব সম্পদ ব্যবস্থাপনার কাজ ছিল, শুধুমাত্র তারা এইচআর ডিপার্টমেন্ট আলাদা ছিল এবং শুধুমাত্র তারা কার্যিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করতো, বা কার্যিক লেভেলে যারা আছে তাদেরকে নিয়ে কাজ করতো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। কিন্তু এখন যেহেতু সামগ্রিক বিষয় নিয়ে বা সামগ্রিক মানব সম্পদ নিয়ে যখন কাজ করবে, তখনই কিন্তু প্রতিষ্ঠানে এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টের এখানে আধিপত্য নিয়ে ক্ল্যাশ হবে এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টকে অনেকেই মানতে চাইবে না। এখানে খবরদারি, অতিরিক্ত খবরদারি অনেকেই মনে করবে, এই কারণে আন্তঃবিভাগীয় বিরোধ তৈরি হবে। ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে এইচআর ডিপার্টমেন্টের বিরোধ তৈরি হবে, যেমন ফাইন্যান্স ডিপার্টমেন্টের সিএফও, এটাও কিন্তু এখন স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মাধ্যমেই নিয়োগপ্রাপ্ত হবে, কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্ট এটা মানতে চাইবে না যে সিএফও মানে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার তারা নিয়োগ দিবে। কিন্তু এখানে এইচআর ডিপার্টমেন্টের কাজটা যেহেতু এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে যেহেতু সম্প্রসারিত হয়েছে, সেই দায়িত্বটা কিন্তু তাদের চলে যাবে, তাদের উপরে চলে যাবে। তো এটা অনেকেই মানতে চাইবে না, এখানে আন্তঃবিরোধ দেখা দিবে। এরপরে হচ্ছে 7 নাম্বার, যেটা স্বল্প সময় অর্থ এবং সম্পদের কারণে, এটাও কৌশলগত ব্যবস্থাপনা কাজটা অনেক সময় আপনার স্লথ হয়ে যায়। আমরা স্বল্প সময় বলি, স্বল্প অর্থ বলি, স্বল্প সম্পদ বলি, এই তিনটাই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাধা। কারণ আমরা জানি যে ইনোভেশন বা ক্রিয়েটিভিটি একদিনে আসে না, এটাতে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট দরকার। এখানে আমরা জানি যে রিসার্চার যারা আছে, যারা রিসার্চ করে, তারা কিন্তু আপনার বছরের পর বছর একটা জিনিস নিয়ে গবেষণা করে, এরপরে সেটার ফলটা পাওয়া যায়, যেটা আমরা ইউরোপ, আমেরিকা বা ডেভেলপ কান্ট্রিগুলোতে দেখি যে রিসার্চের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট এখানে কোম্পানিগুলো করে থাকে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনি কোনো রিসার্চারকে কোনো কোম্পানি ইনভেস্ট করছে এটা খুব কম। যত ভালোই প্রযুক্তি আনুক, কিন্তু কোন কোম্পানি কোন রিসার্চারকে ইনভেস্টমেন্ট করে না বা এখানে উৎসাহিত করে না। যেমন বাংলাদেশে কিন্তু আপনার এই যে আমরা এই যে এই পাটের ব্যাগ, ঠিক আছে, সোনালী ব্যাগ যেটা আছে, সোনালী ব্যাগ, এটা কিন্তু খুব জনপ্রিয়, যে এটা আপনার পরিবেশ মানে দূষণ করবে না, এটা ব্যাগটা যেখানেই ফেলবেন পরিবেশের সাথে এটা কাগজের মতোই মিশে যাবে, কিন্তু এটা দেখতে বা ব্যবহার করার ক্ষেত্রে হুবহু পলিথিনের কাজই করবে, কিন্তু এটা পরিবেশের কোনো ক্ষতি করবে না। তো আমাদের বাংলাদেশে যারা প্যাকেজিং এর সাথে যারা জড়িত কোম্পানিগুলা, তারা কিন্তু এই জিনিসটা কিন্তু তারা প্যাকেজিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারে, কিন্তু এটার ক্ষেত্রে কোনো পৃষ্ঠপোষকতা নাই বা এখানে কোনো ইনভেস্টমেন্টও কোম্পানিগুলো করতে উৎসাহিত না। তারা এখানে পরিবেশের ক্ষতি হোক বা পরিবেশের যে ধ্বংস হচ্ছে, এটাতে তারা বেশি কনসার্ন না। তো তাদের এখানে খরচ বাড়বে এটাই তারা চিন্তা করে, তো সেই কারণে কিন্তু তারা এখানে ইনভেস্ট করে না। তো সেই কারণে আমরা এখানে দেখি যে সময়, অর্থ, সম্পদ, এগুলার কারণে কিন্তু কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাটা অনেক ক্ষেত্রেই ভবিষ্যৎ সম্ভাবনাটা কাজে লাগাইতে পারে না। এরপর হচ্ছে কর্মীদের মধ্যে মর্যাদার বিরোধ দেখা দিবে, এটা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে উচ্চতর মর্যাদার সম্পন্ন যারা কর্মী আছে, এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু উচ্চতর মর্যাদা সম্পন্ন এখানে ব্যবস্থাপনার দায়িত্বে তারা নিয়োজিত থাকবে, যারা এখানে স্ট্র্যাটেজিক এইচআর এর সাথে জড়িত থাকবে। তো তাদেরকে অনেকেই মানতে চাইবে না, এখানে মর্যাদার বিরোধ দেখা দিবে। এরপরে যেটা আছে কৌশলগত পদক্ষেপ গ্রহণে উচ্চতর ব্যবস্থাপকের অযোগ্যতার ভয়, যারা এখানে পরিচালক যারা আছে, পরিচালকরা অনেক সময় দেখা যাবে যে যারা ক্রিয়েটিভ পার্সন তাদেরকে ভয় পায়। তো এই পরিচালনা পর্ষদও অনেক সময় এই কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে যারা ব্যবস্থাপক জড়িত থাকে তাদেরকে এখানে গ্রহণ করতে চায় না। তো এটাও একটা সমস্যা থাকে। এরপর লাস্টে যেটা আছে প্রতিযোগিতামূলক দক্ষতাকে মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের কর্মশক্তি প্রয়োজন, তো এটাও অনেক সময় পাওয়া যায় না। তো এইসব অসুবিধাটা আমরা কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা যখন আমরা প্রতিষ্ঠানে রান করতে যাই, এই অসুবিধাটা আমরা সাধারণত পাই। তো এই হচ্ছে আজকের আমরা ক্লাস এতটুকুই রাখি। আমাদের পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ
কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার আরো কিছু টপিক আমাদের আছে। আপনারা এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার আরো কিছু অসুবিধা আছে, এগুলো আপনাদের বই দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। আমরা পরবর্তীতে এখানে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার আমরা আরো যে টপিকগুলো আছে এগুলো নিয়ে বিস্তারিত আরো আলোচনা করব। সময়গত স্বল্পতার কারণে আমাদের আজকে এখানেই শেষ করতে হবে। আপনাদের এখানে একটা ক্লাস শুরু হয়ে যাবে, আর 5 মিনিট সময় আছে, তো আপনারা একটু মেন্টালি প্রিপারেশন নেন, স্যার চলে আসবে। তো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমরা 2 মিনিট সময় দিব, যেহেতু আমাদের সময় আছে আরো 5 মিনিট, আমরা 2 মিনিট সময় দিব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এখন করতে পারেন। তো আমরা 2 মিনিটের ভিতরে কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাস শেষ করব। হ্যাঁ বলেন, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, বা বুঝার ক্ষেত্রে যদি আপনাদের কোনো উপদেশ থাকে যে স্যার বোঝানোর ক্ষেত্রে যদি আপনি আরেকটু এইভাবে বুঝান তাহলে আমাদের সুবিধা হয়, তাহলে আমি পরবর্তী ক্লাসে চেষ্টা করব যে আপনাদের ভালোভাবে বোঝানো যায় যেভাবে ওইভাবেই আপনার এখানে বোঝানোর জন্য। বলেন, কারো কোনো কিছু বলার আছে কিনা, কারো কোনো সাজেশন বা অবজেকশন যে স্যার এইভাবে পড়ালে আরেকটু সুবিধা হতো? ঠিক আছে, আজকে শেষ করে দেন স্যার। আচ্ছা যাক, তো ঠিক আছে। আর ঠিক আছে স্যার। আর কারো কোনো মানে কারো কোনো সাজেশন নাই, যেভাবে চলতেছে সেভাবে চলবে নাকি? জি স্যার, সমস্যা নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা, সবাই দোয়া রাখবেন। আচ্ছা নেক্সট ক্লাসে সবাইকে আমন্ত্রণ রইল। খোদা হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে স্যার